স্ক্রিনটা তো দেখা যাচ্ছে আশা করি। জি স্যার। আচ্ছা, তাহলে আমি শুরুতে হচ্ছে তোমাদের লিস্ট সম্পর্কে মনে হয় একটা বেসিক ধারণা দেওয়া হয়েছিল লুপ যেদিন তোমাদের দেখিয়েছিলাম। আমি আজকে হচ্ছে তাহলে লিস্টের কিছু আহ, কি বলে তোমার ফাংশন হচ্ছে তোমাদেরকে দেখাই, যে লিস্ট দিয়ে আমরা কিছু বিল্ট ইন ফাংশন ব্যবহার করে লিস্টের উপর কিছু অপারেশন পারফর্ম করতে পারি। শুরুতে আমি একটা বেসিক লিস্ট নিয়ে নিচ্ছি। লিস্টকে আমরা ডিনোট করি থার্ড ব্র্যাকেট দিয়ে। আমি এর ভিতর কিছু সংখ্যা নিয়ে নিচ্ছি শুরুতে দেখানোর জন্য। আমি কি কোডটা একটু বড় করব নাকি এটা দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। তাও একটু এবার বড় বলুন করে স্যার। দিলাম, ওকে। আচ্ছা, তাহলে লিস্টটা প্রিন্ট করার জন্য আমরা নর্মালি যেভাবে প্রিন্ট ব্যবহার করি এভাবেই প্রিন্ট করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের লিস্ট, এটা আমি আউটপুটে জাস্ট প্রিন্ট করে দেখালাম আর কি। তো শুরুতে তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে এই লিস্টে যদি আমি নতুন একটা উপাদান অ্যাড করতে চাই, তাহলে এই লিস্টের শেষে যদি একটা উপাদান অ্যাড করতে চাই তার জন্য লিস্টের অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করে দিব। আর ফাংশনটাতে আমাদের প্যারামিটার হিসাবে দিতে হবে নতুন যেই এলিমেন্টটা আমরা লিস্টে অ্যাড করতে চাচ্ছি। তাহলে ধরো আমরা হচ্ছে 10 অ্যাড করতে চাচ্ছি লিস্টে। তাহলে আমি যদি এখন আবার আমার লিস্টটা প্রিন্ট করি, আগে আমার লিস্টটা ছিল এটা, আর নতুন এলিমেন্ট অ্যাড করার পরে লিস্টটা হয়ে গেল এরকম। অ্যাপেন্ড আমরা ব্যবহার করি লিস্টের শেষে যদি নতুন কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই। এবার আসি, আমাদের লিস্টে যে এলিমেন্টগুলো রয়েছে এরা এলোমেলো অবস্থায় রয়েছে, আমরা যদি চাই এই এলিমেন্টগুলোকে আমরা হচ্ছে শর্ট করতে পারি। তাহলে শর্ট করার জন্য আমাদের লিস্টের একটা ফাংশন রয়েছে, এই ফাংশনটার নাম হচ্ছে শর্ট। আমরা এই ফাংশনটাকে কল করে দিলেই হবে। আর শর্ট ফাংশনটা বাই ডিফল্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের এলিমেন্টগুলোকে সাজাবে। আমি যদি রান করে দেখাই তাহলে এটা ছিল সরি, এখানে একটা প্রিন্ট করে দেখাই। তাহলে উপরের লিস্টটা ছিল আমাদের অরিজিনাল লিস্ট যেটা আনশর্টেড অবস্থায় ছিল, আর নিচের লিস্টটা হচ্ছে আমাদের শর্টেড অবস্থায় লিস্ট আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলিমেন্ট গুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে। যদি কেউ এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাও, তোমরা দুইটা ওয়েতে এটা করতে পারো। সেটা হচ্ছে শর্ট করার পর আমরা হচ্ছে লিস্টের রিভার্স ফাংশনটাকে কল করে দিতে পারি, এটা একটা ওয়ে। তাহলে এখন দেখো আমাদের লিস্টটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে শো করতেছে। অথবা আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে শর্ট ফাংশনেরই একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে রিভার্স। আমরা এই প্রপার্টিটা ট্রু সেট করে দিতে পারি। তাহলে আর আমাদের আলাদাভাবে রিভার্স ফাংশনটাকে কল করার দরকার নেই। আমরা যদি রান করি দেখবো যে আমরা আউটপুটটা সেম আউটপুটই পাচ্ছি। তাহলে শর্ট ফাংশনের মাধ্যমে আমাদের আনশর্টেড যে এলিমেন্ট গুলো আছে এদেরকে আমরা হচ্ছে শর্ট করে ফেলতে পারি। এটা আইদার অ্যাসেন্ডিং অর্ডারেও করা যাবে অথবা চাইলে এটা ডিসেন্ডিং অর্ডারেও করা যাবে। আচ্ছা, যে কাজটা আমরা সংখ্যা দিয়ে করতেছি সেম শর্ট ফাংশনটা আমরা চাইলে স্ট্রিং টাইপের এলিমেন্টের জন্য করতে পারতাম। তাহলে আমি যদি এক্সাম্পল আকারে বলি, ধরো যে আমার কাছে কিছু এনিমেলস এর কালেকশন আছে, যে লিস্টের প্রতিটা এলিমেন্ট হচ্ছে এক একটা স্ট্রিং। তাহলে আমরা যদি এখন রান করি, এটা ছিল আমাদের অরিজিনাল আনসর্টেড লিস্ট।
আমরা এটাকে প্রথমে শর্ট করে দেন আবার প্রিন্ট করেছি আর কি। তাহলে ফাইনাল যে লিস্টটা পাবো এটা হচ্ছে আমাদের শর্টেড লিস্ট। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, এবার আসি যে আমরা অ্যাপেন্ডের মাধ্যমে চাইলে লিস্টের শেষে কোনো একটা এলিমেন্টকে অ্যাড করতে পারি। আমরা যদি চাই কোনো একটা পার্টিকুলার লোকেশনে আমাদের নতুন একটা আইটেম অ্যাড করার জন্য, তাহলে সেই জন্য আমাদেরকে হচ্ছে ইনসার্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে এই লিস্টে আমি চাচ্ছি যে ডগের পরে একটা নতুন এলিমেন্ট অ্যাড করার জন্য। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে লিস্টের নামটা লিখব, দেন এটাতে ইনসার্ট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে কল করব। ইনসার্ট ফাংশনটা দুইটা প্যারামিটার সাপোর্ট করে। প্রথম প্যারামিটারটা হচ্ছে যে ইন্ডেক্সে আমরা নতুন এলিমেন্টটাকে অ্যাড করতে চাচ্ছি। তাহলে যেহেতু ডগের পরে আমরা অ্যাড করতে চাচ্ছি, বাম পাশ থেকে যদি আমরা ইন্ডেক্স কাউন্ট শুরু করি, ক্যাটের ইন্ডেক্স হচ্ছে 2 0, ডগের হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখবো 2। আমি কমা দিয়ে এবার হচ্ছে নতুন এলিমেন্টটা এখানে লিখতে পারি। ধরো যে আমরা এলিফ্যান্ট নামে একটা এলিমেন্ট এখানে অ্যাড করতে চাচ্ছি। আমি যদি রান করি এখন আমার কোডটা, দেখো অরিজিনাল লিস্টে ডগের পরে কোনো এলিফ্যান্ট নামে এলিমেন্ট ছিল না, নতুন লিস্টে আমরা এলিফ্যান্ট নামে একটা এলিমেন্ট পাচ্ছি ডগের পরে। তাহলে একটা আইটেম কিভাবে লিস্টে ইনসার্ট করতে হবে এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট তাহলে দেখাই যে কোনো একটা আইটেম আমরা লিস্ট থেকে আসলে কিভাবে রিমুভ করে দিতে পারি। আচ্ছা, রিমুভ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা ইন্ডেক্স থেকে এলিমেন্টটা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা কোনো একটা ভ্যালু দিয়ে ওই ভ্যালুর মানে এলিমেন্টকে আমরা হচ্ছে লিস্ট থেকে ডিলিট করে দিতে পারি। আমি এক্সাম্পল আকারে দেখাই। ধরো যে লায়ন যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে লিস্ট থেকে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, রিমুভ নামে আমাদের একটা ফাংশন রয়েছে, আমরা এই ফাংশনটাকে কল করতে পারি। আর এখানে প্যারামিটার আকারে দিব যেই ভ্যালুটাকে আমরা লিস্ট থেকে ডিলিট করতে চাচ্ছি। যেমন এখানে ধরো লায়নকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমি যদি রান করি, দেখো লিস্ট থেকে লায়ন রিমুভ হয়ে গিয়েছে। সেখানে একটা বিষয় হচ্ছে, যদি আমাদের লিস্টে মাল্টিপল লায়ন্স থাকতো, মানে লায়ন নামের ভ্যালু যদি একাধিকবার থাকতো, তুমি রিমুভ কমান্ডটা এক্সিকিউট করলে শুধুমাত্র প্রথম যেখানে লায়ন খুঁজে পাবে সেই ভ্যালুটাই রিমুভ হবে। যদি রান করে দেখাই, দেখো আমাদের এই লিস্টে দুই জায়গায় লায়ন আছে, এর মধ্যে শুধুমাত্র প্রথম লায়নটাকেই ডিলিট করেছে। আচ্ছা, আমি এখানে মনে হয় অরিজিনাল লিস্টটা একবার প্রিন্ট করে নিলে জিনিসটা কম্পেয়ার করতে সুবিধা হয়। তাহলে দেখো এই উপরেরটা হচ্ছে আমাদের অরিজিনাল লিস্ট, এখানে লায়ন দুইবার আছে। যখন আমি রিমুভ কমান্ডটা এক্সিকিউট করলাম, শুধুমাত্র প্রথম লায়নটাকে রিমুভ করা হবে, সেকেন্ড লায়নটা থেকে যাবে। তাহলে সেকেন্ড লায়নটা রিমুভ করার জন্য আমরা রিমুভ এই কমান্ডটাকে আরেকবার এক্সিকিউট করতে পারি। তাহলে আর আমাদের লিস্টে কোনো জায়গায় লায়ন নামে কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যদি আমি আরেকবার ডিলিট করতে চাই, এখন কিন্তু লিস্টে লায়ন নামে কোনো এলিমেন্ট নাই, সেই ক্ষেত্রে তোমাকে একটা এরর শো করবে। তাহলে রিমুভ ফাংশনটা ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ভ্যালুটা আমরা লিস্ট থেকে ডিলিট করতে চাচ্ছি সেই ভ্যালুটা কি আসলে লিস্টে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদেরকে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি এই ফাংশনটাকে ব্যবহার করতে হবে। রিমুভের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। স্যার আচ্ছা। একেবারে লাস্টের এলিমেন্টটা ডিলিট করতে চাইলে আর কি। আচ্ছা, স্যার এখানে তো মানে লায়ন দুইটা আছে না স্যার, তো আমি হ্যাঁ, চাচ্ছি যে শেষে লায়নটা ডিলিট করতে, আচ্ছা, তাহলে রিমুভ ফাংশনের মাধ্যমে এটা কন্ট্রোল করা যাবে না। আমরা স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালুটা কিভাবে ডিলিট করতে হয় ওটা একটু পরে দেখাচ্ছি আমাদের। রিমুভ দিয়ে করলে অলওয়েজ হচ্ছে ফার্স্ট অকারেন্সটা রিমুভ হবে আর কি, এটাকে অন্যভাবে কন্ট্রোল করার ওয়ে নাই আর কি। আচ্ছা, তাহলে রিমুভ করলে আমাদের যে ভ্যালুটাকে রিমুভ করা হয় ওই ভ্যালুটা আসলে আমাদের লিস্ট থেকে হারিয়ে যাচ্ছে, এটাকে আর পরবর্তীতে ইউজ করার কোনো অপশন থাকে না। অনেক সময় এমন হয় যে আমরা লিস্ট থেকে একটা ভ্যালুকে বের করে দিতে চাই এবং এই ভ্যালুটা নিয়ে পরবর্তীতে কাজ করতে চাই,
এই ধরনের সিনারিওতে আমরা হচ্ছে লিস্টের উপরে পপ নামে একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটাকে কল করব। তাহলে আমি একটু এক্সাম্পলটা দেখাই যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তাহলে শুরুতে আমি দেখাই, যদি আমরা জাস্ট পপ মেথডটাকে কল করি তাহলে আসলে কি হয়। এই ভ্যালুটাকে ধরো আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম আইটেম নামে, আর এখানে হচ্ছে আইটেমের ভ্যালুটা প্রিন্ট করে দেখি। পপ করলে আসলে যেটা হবে, তোমরা কিউ আর স্ট্যাক মনে হয় পড়েছো, ওখানে পপ নামে একটা ফাংশন থাকে আর কি, যেটা কাজ হচ্ছে আমাদের কিউ বা স্ট্যাকের যে লাস্ট এলিমেন্ট আছে এই ভ্যালুটাকে কিউ বা স্ট্যাক থেকে বের করে দেওয়া। তাহলে আমি যদি রান করি পপ কমান্ডটা, তাহলে এই আমাদের যে লিস্ট ছিল এখান থেকে আসলে লায়ন যে ভ্যালুটা আছে এটাকে আসলে বের করে দিবে। তাহলে আমি যদি লিস্টটাকেও প্রিন্ট করি অ্যাট দ্য সেম টাইম, তাহলে দেখো আমাদের এই লিস্টে আর লায়ন নামে কোনো আইটেম থাকতেছে না, এটাকে লিস্ট থেকে বের করে দিয়েছে এবং আমরা এটাকে একটা ভেরিয়েবলে সেভ করে রেখেছি। তাহলে রিমুভ করলে আমাদের ভ্যালুটা হারিয়ে যায়, আর পপ করলে আমরা এই ভ্যালুটাকে সেভ করে পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আর কি। আচ্ছা, এবার আমি যদি চাই যে শেষ এলিমেন্ট না অন্য কোনো একটা এলিমেন্টকে আমি হচ্ছে, আচ্ছা আমি 1 মিনিট একটু বিরতি নিচ্ছি, একটা ফোন এসেছে। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম আর কি, যে আমরা যদি শেষ আইটেম বাদে অন্য কোনো একটা আইটেমকে যদি পপ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাদের প্যারামিটার হিসেবে সেই আইটেমের ইন্ডেক্সটা বলে দিতে হবে। ধরো যে আমি হচ্ছে ডগটাকে এখান থেকে পপ করতে যাচ্ছি, তাহলে ডগের ইন্ডেক্স হচ্ছে 1, আমি এখানে 1 লিখে দিতে পারি। আমি যদি রান করে দেখাই, এবার লায়নের জায়গায় ডগটা হচ্ছে লিস্ট থেকে পপ হয়ে যাবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, স্যার হ্যাঁ বলো। আর কেউ কি কোশ্চেন করলা? আচ্ছা, স্যার একসাথে দুইটা আউট করা যাবে না, বের করা যাবে না, ডগ আর টাইগার? পপ মোস্ট প্রবাবলি আমি একটা করেই বের করেছি, কখনো দুইটা বের করিনি। তুমি একটা কাজ করতে পারো, যে পপ কমান্ডটা দুইবার এক্সিকিউট করতে পারো। আচ্ছা, এখানে ডকুমেন্টেশনটা দেখলেই ক্লিয়ার হবে, তাও আমি একটু দেখতেছি। আচ্ছা, আমি এখানে যদি রেঞ্জ আকারে দেই হয় কিনা আমি একটু ট্রাই করে দেখি। ও আচ্ছা, না এটা তো হচ্ছে থার্ড ব্র্যাকেট না, এটা তো হচ্ছে গেল না। এটা মনে হয় হবে না, মোস্ট প্রবাবলি একটা করেই বের করতে হবে। স্যার পপে তো স্যার একটা একটা সিঙ্গেল করে- ইয়া করে বের হয়। একটা করেই বের হয়, দুটো একসাথে করা যায় না। জি স্যার। তোমাকে যেটা করতে হবে যে দুইবার এক্সিকিউট করতে হবে আর কি।
নেক্সট যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো তোমার কাছে দুইটা লিস্ট আছে, দুইটা লিস্টকে তুমি মার্জ করতে চাচ্ছ। ধরো এইটা একটা লিস্ট আর আরেকটা লিস্ট আছে, ধরো এখানে আছে কিছু নাম্বার। তাহলে মার্জ করাটা আমরা খুব সহজেই করতে পারি। যে লিস্টটাকে মার্জ করব আমরা ওই লিস্টের নাম লিখে ডট চাপ দিব, দেন হচ্ছে এক্সটেন্ড নামে একটা ফাংশন রয়েছে, আমরা এই ফাংশনটাকে কল করব। আর এটার প্যারামিটার আকারে দিব যেই লিস্টটা এটার সাথে মার্জ করতে চাচ্ছি। তা আমরা যদি এখন এই এলআই লিস্টটাকে প্রিন্ট করি, এর আউটপুট দেখব দুইটা লিস্ট একসাথে মার্জ হয়ে গিয়েছে। তাহলে এক্সটেন্ড ফাংশনটা ব্যবহার করে আমরা চাইলে দুইটা লিস্টকে পাশাপাশি মার্জ করে ফেলতে পারি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এখন একটা বড় লিস্ট নিই একটু। অনেক সময় আমাদের যেটা প্রয়োজন পড়ে যে আমরা চাই যে লিস্টে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কয়বার আছে সেটা গুণে মানে সেই কাউন্টের ভ্যালুটা আমরা বের করতে চাই আর কি। তো ফর এক্সাম্পল ধরো আমরা জানতে চাচ্ছি এই লিস্টে 2 কয়বার আছে, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। এটার জন্য আমরা যেটা করতে পারি, লিস্টের উপরে কাউন্ট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে কল করে দিতে পারি। আর এখানে ব্রেকেটে প্যারামিটার আকারে দিব যেই জিনিসটাকে আমরা কাউন্ট করতে যাচ্ছি। যেমন এখানে ধরো আমরা জানতে চাচ্ছি 2 কয়বার আছে, তাহলে এখানে প্যারামিটার আকারে আমি যদি 2 দেই, আমাকে এটার আউটপুটটা রিটার্ন করবে 2, যেহেতু 2 দুইবার আছে। তাহলে সিমিলারলি আমি এখানে প্যারামিটার আকারে যদি 3 দেই, 3 মনে হয় 3বার আছে, সুতরাং আমাকে আউটপুটটা দেখাবে 3। তাহলে আমি যদি 7 দেই, 7 এখানে একবারই আছে, আমাকে এটার আউটপুটটা দেখাবে 1। তাহলে লিস্টের কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কয়বার আছে সেই জিনিসটা যদি আমরা কাউন্ট করতে চাই, আমরা সরাসরি লিস্টে কাউন্ট ফাংশনটাকে কল করে দিতে পারি। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই যে লিস্ট থেকে আমরা যদি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের আইটেমকে ডিলিট করে দিতে চাই, সেই কাজটা আমরা কিভাবে করতে পারি। তাহলে এটাকে আমাদের অরিজিনাল লিস্ট হিসেবে আমরা ট্রিট করলাম। ধরো যে আমরা হচ্ছে প্রথম 3 যে এলিমেন্ট আছে এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে ডিলিট করার জন্য ডেল নামে একটা ফাংশন আছে, আমরা এই ফাংশনটা ব্যবহার করব। আর এর ভিতর প্যারামিটার আকারে দিব লিস্টের নাম, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্টটা ডিলিট করতে চাচ্ছি তার ইন্ডেক্স। এখানে 3 এর ইন্ডেক্সটা হচ্ছে বাম পাশ থেকে যদি কাউন্ট করি 0 1 2 4 3 3। জি স্যার 3। আচ্ছা, তাহলে আমি যদি এখন আমার লিস্টটা প্রিন্ট করি, তাহলে আমি আউটপুটে দেখতে পাচ্ছি 4-এর আগে যে 3টা ছিল এই 3টা আসলে লিস্ট থেকে রিমুভ হয়ে গিয়েছে। তাহলে অনুরূপভাবে ধরো যে আমরা এই 7কে রিমুভ করে দিতে চাচ্ছি লিস্ট থেকে, তাহলে আমরা আবার ডেল ফাংশনটাকে কল করব। এর ভিতর প্যারামিটার আকারে দিব 7-এর ইন্ডেক্স হচ্ছে, একটা আইটেম ডিলিট করা হয়েছে এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে এই 3টা আর এখন নাই আর কি। তাহলে 0 1 2 3 4, এটা হবে 5। স্যার একসাথে চাইলে তো আমরা স্যার দুইটা এলিমেন্ট একসাথে ডিলিট করতে পারি। হ্যাঁ, বুঝিনি। স্যার চাইলে তো আমরা স্যার একসাথে দুইটা এলিমেন্ট ডিলিট করতে পারতেছি না? হ্যাঁ, করতে পারবা, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এখানে মনে হয় আমি ইন্ডেক্সটা ভুল লিখেছি, এটা হবে 6। আমি একটু কাউন্ট করতে ভুল করছি নাকি, না সরি সরি সরি, এটা 5ই হবে। দাঁড়াও, আমি তো প্রিন্ট করি নাই। জি স্যার 5 হবে। এটা 5ই হবে স্যার। আচ্ছা, যেটা আমাকে জিজ্ঞাসা করলা যে একসাথে যদি একাধিক এলিমেন্টকে আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, আমি এই অংশটা মুছে দিচ্ছি। ধরো যে এখানে 2 থেকে 3 পর্যন্ত এই 3টে এলিমেন্ট তুমি ডিলিট করে দিতে বা চাচ্ছ। স্যার 2 এখান থেকে আমি 2 ডিলিট করলাম, মানে ফার্স্ট এলিমেন্টটা, এক নাম্বার এলিমেন্টটা, আর দেন হলো আমি ডিলিট করলাম 3 মানে এরকম ভাবে। এখান এই থেকে 2 স্যার আর এই 3, এই জি স্যার এই দুইটা জিনিস ডিলিট করতে যাচ্ছ। জি আচ্ছা, আগে তোমাকে দেখাই যে টোটাল এইভাবে মানে একটা
অংশ কিভাবে ডিলিট করতে হয় এটা আগে দেখাই, তারপর তুমি যেটা বলছো ওটাও দেখাচ্ছে। তাহলে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যেখান থেকে আমাদের ডিলিট হওয়া শুরু হবে এটার ইন্ডেক্সটা আগে লিখতে হবে। তাহলে এটার ইন্ডেক্স হচ্ছে 1। 1। আমরা এখানে একটা কোলন দিব, কোলন দিয়ে এন্ডিং ইন্ডেক্সটা কোথায় শেষ হচ্ছে, 3-এ না? জি স্যার। তাহলে 0 1 1 2 2 3, এখানে এক বেশি লিখতে হবে, 4 লিখতে হবে। এই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের লিস্টে স্লাইসিং করা আর কি। জি স্যার, মানে 4 এর আগ পর্যন্ত। হ্যাঁ, 4 এর আগ পর্যন্ত, মানে 1টা ইনক্লুডেড, 4টা হচ্ছে ইনক্লুডেড না, 4 এর আগ পর্যন্ত আর কি। মানে আমি যদি এটাকে হচ্ছে তোমার ইয়াতে দেখাই, মানে এটাকে অসমানতাতে যদি দেখাই জিনিসটা হচ্ছে এরকম। এটা রেঞ্জ পড়ানোর সময় মনে হয় তোমাদেরকে দেখাইছিলাম, রেঞ্জও সেম ভাবে কাজ করে। জি স্যার। তাহলে এবার যদি আমি রান করি তাহলে ওই 3টা এলিমেন্ট একসাথে আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, কোশ্চেনটা আমাকে কে করছিল ওই যে ডিলিটের ব্যাপারে? স্যার আমি জি, স্যার। সুকান্ত। সুকান্ত করছো, আচ্ছা। এবার তোমাকে দেখাই যে তুমি যে জিনিসটা করতে যাচ্ছ, যে এখান থেকে 2 ডিলিট করবা আর এখান থেকে 3 ডিলিট করবা, এটাকে হচ্ছে আমরা এইভাবে কমা কমা দিয়ে লিখতে পারি। তাহলে 2 এর ইন্ডেক্স হচ্ছে 1 আর 3 এর ইন্ডেক্স হচ্ছে 3, এটা দিলেই হয়ে যাওয়ার কথা। সরি, আচ্ছা এখানে এইভাবে সাপোর্ট করতেছে না, ডিসজয়েন্টেড হলে কি তাহলে আমি একটু ট্রাই করে দাও এক second। এইভাবে ডিসজয়েন্টেড হলে আমাদের আলাদা আলাদা ভাবে মনে হয় করতে হবে আর কি, এভাবে সাপোর্ট করে না। ওকে স্যার। এই কমান্ডটা 2বার এক্সিকিউট করতে হবে আর কি আমাদের। মানে জিনিসটা হচ্ছে হয় আমাকে এইভাবে স্লাইস আকারে লিখতে হবে, অথবা হচ্ছে আমাদেরকে মানে 2বার এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা কাজ করে একটু দেখি, এভাবে করলে হওয়ার কথা। ও আচ্ছা, এটা করলে হবে না, এটা তো আমি লিস্টই ডিফাইন করিনি। এটা তোমাকে 2বারই করতে হবে আর কি, আলাদা আলাদা ভাবে রিমুভ করার জন্য। আচ্ছা, ডিলিট ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি চাও এন্টায়ার লিস্টটাকে ডিলিট করে দিতে পারো। আমি যদি এখানে ডিলিট ফাংশনের ভিতরে শুধু লিস্টের নাম লিখি এবং কোনো প্যারামিটার উল্লেখ না করি, তাহলে এটার আউটপুটটা হবে আমার টোটাল লিস্টটাই ডিলিট হয়ে যাবে। দেখো এই লাইনটার পরে আমি যখন এলআই কে প্রিন্ট করতে গেছি এখানে একটা এরর শো করতেছে, কারণ হচ্ছে আগের লাইনই এলআই কে আমরা রিমুভ করে ফেলেছি। তাহলে এলআই বলতে কি আর কোনো ভেরিয়েবলের এক্সিস্টেন্স আছে? জি না স্যার। এই জন্য এখানে এরর দেখাচ্ছে আর কি। তাহলে আমরা যদি চাই ডিলিট ফাংশনটাকে ব্যবহার করে আমাদের পুরো লিস্টটাকেও ডিলিট করে দিতে পারি। নেক্সট আমি আসি যে আমাদের লিস্টের উপরে কিছু অ্যারিথমেটিক অপারেশন করা যায়। ধরো আমাদের 2টা লিস্ট আছে,
আমরা চাচ্ছি এই দুইটা লিস্টকে যোগ করতে আর কি। যোগ করা বলতে আমি মিন করতেছি হচ্ছে দুইটা লিস্টকে মার্জ করতে চাচ্ছি, যেটা আমরা একটু আগে এক্সটেন্ড ফাংশনের মাধ্যমে দেখেছি। সেম কাজটা আমরা হচ্ছে সরাসরি অ্যারিথমেটিক অপারেটর দিয়েও করতে পারতাম। আমরা যদি li1 আর li2 এভাবে লিখে দেই, দুইটা লিস্ট হচ্ছে মার্জ হয়ে যাবে। আমি যদি রান করি আমার আউটপুটটা দেখাবে দুইটা লিস্ট মার্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে একটা লিস্টকে কোনো একটা সংখ্যা দিয়ে মাল্টিপল মানে গুণ করতে পারি। এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের প্রথম যে লিস্টটা আছে এই লিস্টটা 3বার রিপিট হবে পাশাপাশি। তাহলে আমরা যদি রান করে আউটপুটটা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে লিস্ট আছে এটা 3বার রিপিট হয়েছে। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, নেক্সট আমি তোমাদেরকে দেখাই যে লিস্ট তো আমরা দেখলাম, এখন নতুন একটা ডাটা স্ট্রাকচার দেখাই, এটার নাম হচ্ছে টাপল আর কি। টাপলটা আমাদের লিস্টের মতোই, আমরা লিস্টে হচ্ছে আমাদের আইটেম গুলোকে কালেক্ট করতাম হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। টাপলের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কালেক্ট করব। তাহলে এটা যদি আমরা টাইপ দেখতে চাই, আমরা টাইপ ফাংশনের ভিতরে এই এক্স এর ভ্যালুটাকে পাস করতে পারি, তাহলে এটাকে আউটপুট আকারে আমাদের রিটার্ন করবে একটা টাপল। সরি, আমি এখানে প্রিন্ট লিখি নেই, আমাকে প্রিন্ট কমান্ডটা দিতে হবে। তাহলে এক্স এর টাইপটা আমরা দেখতে পাচ্ছি টাপল আর কি। তাহলে আমরা নিশ্চিত হলাম যে এক্স হচ্ছে টাপল টাইপের একটা ডাটা। আচ্ছা, টাপল ডিফাইন করার জন্য ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ব্যবহার নাও করতে পারি, আমরা চাইলে এটা অমিট করতে পারি, এতে আমাদের আউটপুটের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এখানে তো 3টা আইটেম ছিল, আমাদের যদি একটা আইটেম থাকে টাপলে, তাহলে সেই টাপলটা আমরা কিভাবে ডিফাইন করব? এভাবে? এটা কি টাপল হয়েছে? কি মনে হয় তোমাদের কাছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? স্যার কোশ্চেনটা আচ্ছা, মানে আমি বললাম যে আমরা তো একটু আগে একটা টাপল ডিফাইন করেছিলাম যেটাতে 3টা এলিমেন্ট আছে, আমি চাচ্ছি যে একটা এলিমেন্টের সিঙ্গেল টাপল ডিফাইন করতে। তাহলে কি আমরা এইভাবে ডিফাইন করব? জি স্যার, কারণ এক্স এর ভেরিয়েবল স্যার 1। আচ্ছা, তাহলে আমি একটু রান করে দেখাই এটা কি টাপল হলো। এটার আউটপুট দেখাচ্ছি ইন্টিজার। তাহলে একটা এলিমেন্টের টাপল আমরা জি স্যার। আসলে কিভাবে ডিফাইন করব? কোশ্চেনটা কি এখন ক্লিয়ার হয়েছে যে আমি আসলে কি জি জানতে স্যার। চাচ্ছি? আচ্ছা, সেটা আসলে কিছুই না, আমাদের যেহেতু টাপলের এলিমেন্ট গুলো সেপারেট হয় কমার মাধ্যমে, আমরা জাস্ট এখানে একটা কমা অ্যাড করে দিতে হবে। তাহলে আইদার আমরা এইভাবে ডিফাইন করলেও টাপল হিসাবে দেখাবে, আমরা যদি ব্র্যাকেটটাও সরিয়ে দিই সেই ক্ষেত্রেও এটা টাপল হিসেবেই দেখাবে। সিঙ্গেল আইটেমের টাপল ডিফাইন করলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আইটেমটার পর আমাদের একটা কমা ব্যবহার করতে হবে, জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য ইন্টিজারের সাথে। আচ্ছা, আমরা চাইলে যে কোনো একটা টাপলকে এমটিও রেখে দিতে পারি, এরকমও রেখে দিতে পারি, এটাও কিন্তু একটা টাপল। এই যে দেখো আউটপুট দেখাচ্ছে টাপল। সেম কাজটা আমরা লিস্টের ক্ষেত্রেও করতে পারি। তাহলে লিস্টের ক্ষেত্রে এমটি লিস্ট তৈরি করতে হলে আমরা হচ্ছে জাস্ট এরকম দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, এখন দেখবে এটা ক্লাস দেখাবে লিস্ট। আচ্ছা, টাপলটা অনেকটা আমাদের লিস্টের মতোই কাজ করে, সুতরাং লিস্টকে আমরা যেভাবে এক্সেস করি টাপলকেও আমাদের সেম ভাবে এক্সেস করা যাবে।
ধরো আমাদের কাছে একটা টাপল আছে এরকম, আমরা চাচ্ছি যে এইটার কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য। তাহলে আমরা যেটা করব, টাপলের নাম লিখবো, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্টটাকে দেখতে চাচ্ছি সেই এলিমেন্টটার ইন্ডেক্সটা আমরা ব্যবহার করব। ধরো যে 3কে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে 3-এর এখানে ইন্ডেক্সটা হচ্ছে 2। আমি যদি রান করে দেখাই, স্ক্রিনে 3 হচ্ছে আমাদের প্রিন্ট করে দেখাবে। তাহলে অনুরূপ ভাবে ধরো 4কে আমি স্ক্রিনে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে 4-এর ইন্ডেক্স হচ্ছে 3, 4কে আমার এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে লিস্টে আমাদের যেরকম আউট অফ ইন্ডেক্স হওয়ার একটা পসিবিলিটি থাকে, এখানেও সেম জিনিসটা আছে। আমি যদি এমন কোনো ইন্ডেক্সের ভ্যালু দেখতে চাই যেটা আসলে টাপলে এক্সিস্ট করে না, তখন আমাকে আউট অফ ইন্ডেক্সের এররটা শো করবে আর কি। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা লিস্টে যে ধরনের ফাংশন ব্যবহার করেছি মোটামুটি মোরলেস ম্যাক্সিমাম ফাংশন গুলাই আবার টাপলেও ব্যবহার করা যায়। তাহলে তোমার কাছে স্বভাবতই একটা কোশ্চেন আসতে পারে যে লিস্ট আর টাপলের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি থাকতেছে। তাহলে আমি একটু তোমাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এই দুইটা জিনিসের মধ্যে আসলে ডিফারেন্সটা কি। দুইটাই আমরা কতগুলো এলিমেন্টকে কালেক্ট করার জন্য ব্যবহার করি। লিস্টটা হচ্ছে আমরা কি এই এলিমেন্ট গুলোর মধ্যে কোনো ধরনের ইনপ্লেস মডিফিকেশন করতে পারি কিনা। জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, জিনিসটা খুব সহজ, দেখলেই তোমরা বুঝতে পারবা। ধরো এটা আমাদের কাছে একটা লিস্ট আছে, আমরা চাচ্ছি যে এই লিস্টের কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে মডিফাই করার জন্য, যে এই দুইটাকে আমরা এখন 5 দিয়ে রিপ্লেস করব। তাহলে এই কাজটা আমরা লিস্টের ক্ষেত্রে খুব সহজভাবে করতে পারি। আমরা 2-এর ইন্ডেক্সটা লিখবো, 2-এর ইন্ডেক্স হচ্ছে 1, আমরা সরাসরি এরকম লিখে দিতে পারি। তাহলে এটা আমাদের প্রিন্ট করলে আউটপুটটা কি আসার কথা, এখানে 2-এর জায়গায় আমাদের হচ্ছে এখন 5। নতুন যে বলো 5, এই ভ্যালুটা বসে যাবে। যে আমি আউটপুটটা প্রিন্ট করে তোমাদের দেখালাম যে অরিজিনাল লিস্টে যেটা 2 ছিল এটাকে আমরা পরবর্তীতে মডিফাই করে 5 করলাম। আচ্ছা, এবার সেম কাজটা আমরা যদি টাপলের জন্য করতে চাই, ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে টিউপি। তোমাদের কাছে কি মনে হয় আউটপুট কি আসবে? টাপলের 2 চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে? জি স্যার, কারণ চেঞ্জ করা হয়েছে আগে। আচ্ছা, আমরা তাহলে রান করে দেখি আসলে কি হয় কিনা। দেখো তোমাকে একটা এরর শো করছে। তাহলে এররটা মেসেজটা পড়লেই তোমরা বুঝতে পারবা যে টাপলে আমরা এখানে যেরকম একটা পার্টিকুলার ইন্ডেক্সে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করছি, এই ধরনের কোনো অ্যাসাইনমেন্ট টাপলের ক্ষেত্রে সাপোর্ট করে না। তোমরা এই জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মনে হয় ডিফারেন্ট একটা নামে জানো, আমি একটু তোমাদের সেটা বলতেছি। এই দুইটা টার্মের সাথে কি তোমরা পরিচিত, ইমিউটেবল এবং মিউটেবল? জি স্যার, এটা চেঞ্জ করা যাবে আর চেঞ্জ করা যাবে না টিপলের ভ্যালুগুলো। হ্যাঁ, আমাদের টিপলটা মানে টাপলটা মূলত হচ্ছে ইমিউটেবল ডাটা টাইপের উদাহরণ আর কি। এই কারণেই আমরা আসলে কোনো একটা পার্টিকুলার লোকেশনে নতুন করে মডিফাই করতে পারি না। আর আমাদের লিস্টটা হচ্ছে মিউটেবল ডাটা টাইপের উদাহরণ। সিমিলার জি স্যার। আরেকটা ইমিউটেবল ডাটা টাইপ হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের ডাটা। স্ট্রিং কেও আমরা কোনো একটা পার্টিকুলার লোকেশনে মডিফাই করতে পারি না। তাহলে এটাই হচ্ছে আমাদের টাপল আর লিস্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। আচ্ছা, এখন তোমাদেরকে টাপলের দুইটা অপারেশন দেখাই, একটাকে বলি আমরা হচ্ছে প্যাকিং করা, আরেকটাকে আমরা বলি হচ্ছে আনপ্যাকিং করা। তাহলে আমি একটা সিম্পল টাপল নিয়ে নিচ্ছি, যে এই টাপলটা হচ্ছে কিছু নাম্বার হচ্ছে এখানে থাকবে আর কি। তো আমাদের কাছে 4টা নাম্বার আছে, এই 4টা নাম্বার মিলে একটা টাপল করলাম আর কি। আচ্ছা, আনপ্যাক করা বলতে বোঝায় যে টাপলে এখন সবগুলো এলিমেন্ট একসাথে গুচ্ছ আকারে আছে, আমরা এলিমেন্ট গুলোকে সেপারেট করে দিব।
তাহলে আমরা যেটা করব, যে কয়টা ভ্যালু আমাদের আছে টাপলে, প্রতিটা ভ্যালুর জন্য একটা করে ভেরিয়েবল নিব। এখানে একটা জিনিস একটু আমাদের ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে এখানে যে কয়টা ভ্যালু আছে আমাদের সমান সংখ্যক ভেরিয়েবল নিতে হবে। কম নিলেও কাজ করবে না, বেশি নিলেও কাজ করবে না। তাহলে এই লাইনটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে এই চারটা ভ্যালু যেটা একত্রে ছিল টাপলে, এটা এখন n1 n2 n3 n4 এই চারটা সেপারেট ভেরিয়েবলে চলে যাবে। জিনিসটা আমি ইনশিওর করতে পারি প্রিন্ট কমান্ডের মাধ্যমে ভ্যালুটা প্রিন্ট করে, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। আমি যদি প্রিন্ট করি ভ্যালুগুলো, এখানে দেখা যাচ্ছে টাপলে যে চারটা ভ্যালু একত্রে কালেক্টেড অবস্থায় ছিল, আমরা এদেরকে সেপারেট করে চারটা ভেরিয়েবলে নিয়ে আসলাম। তাহলে এই অপারেশনটাকে বলে টাপলের আনপ্যাকিং করা। আচ্ছা, এবার যদি রিভার্স কাজটা করতে চাই, যে সিঙ্গেল এলিমেন্ট গুলোকে আমরা একসাথে গ্রুপ করতে চাই টাপলের ভিতরে, এটাকে আমরা বলবো হচ্ছে টাপলের প্যাকিং করা। তাহলে ধরো যে আনপ্যাক করার পর আমরা চাচ্ছি n3 আর n2 এই দুটো ভ্যালু মিলে নতুন একটা টাপল তৈরি করতে আর কি। তাহলে আমরা যেটা করতে পারি, ধরো যে টাপলটার নাম দিলাম হচ্ছে নাম2। এই লাইনটা যেভাবে লিখেছিলাম এখন এই লাইনটাকে রিভার্স অর্ডারে লিখবো। তাহলে এবার ভেরিয়েবল গুলো বসবে ডান পাশে আর টাপলের নামটা বসবে বাম পাশে। তাহলে এখন যদি আমি নাম2 এর ভ্যালুটা আউটপুট আকারে প্রিন্ট করি, দেখো নতুন একটা টাপল তৈরি হয়েছে আমাদের ওই দুইটা ভেরিয়েবল নিয়ে। তাহলে প্যাকিং আর আনপ্যাকিং এই দুটো অপারেশন ক্লিয়ার হয়েছে তোমাদের টাপলের? জি স্যার। আচ্ছা, কাজ করার সময় অনেকের হয়তো বা এমন কোনো প্রয়োজন পড়তে পারে যে লিস্টকে টাপলে কনভার্ট করা বা ভাইস ভার্সা টাপলকে লিস্টে কনভার্ট করা। এই কাজটা আমরা খুব সহজে টাইপ কাস্টিং এর মাধ্যমে করতে পারি। আমি তাহলে একটা সিম্পল এক্সাম্পল দেখাই, যেখানে আমরা লিস্টকে প্রথমে টাপলে কনভার্ট করব, দেন আবার ওই টাপলটাকে লিস্টে কনভার্ট করব। তাহলে আমি একটা সিম্পল লিস্ট নিয়ে নিচ্ছি, লিস্টের নাম দিলাম ধরো li1। তাহলে এটার যে টাপলটার নাম দিলাম tup1। তাহলে লিস্টটাকে টাপলে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে টাপল ফাংশনটা ব্যবহার করব টাইপ কাস্টিং করার জন্য। আর এখানে প্যারামিটার আকারে দিব আমাদের লিস্টের নামটা। তাহলে আমি যদি UP1 এর টাইপটা দেখি তাহলে আসলে ক্লিয়ার হবে যে আমরা কি লিস্টটাকে টাপলে কনভার্ট করতে পেরেছি কিনা। এবং সেই সাথে হচ্ছে আমি টাপলটারও ভ্যালু প্রিন্ট করে দেখাই। তাহলে উপরে এটা ছিল আমাদের অরিজিনাল লিস্ট। আমরা যদি রান করি, কনভার্ট হওয়ার পর এটা টাপল হয়ে গেল এবং এখানে সেই টাপলের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে লিস্টে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, সেম টাপলটাকে ধরো tup1 কে আমরা লিস্টে কনভার্ট করতে চাচ্ছি এবং লিস্টটার নাম দিব li1। একজন আমাকে বলো তো কি করতে হবে? তাহলে লিস্ট করে দিতে হবে। li1 এ আমরা সেভ করব, এরপর কি করতে হবে আমাকে বলো। লিস্ট আমাকে হচ্ছে লিস্ট ফাংশনটা কল করতে হবে। আর প্যারামিটার কি দিব? প্যারামিটার এর জুপিটার ভ্যালুটা। এই টাপলটাকে tup লিস্টে কনভার্ট করতে চাচ্ছি। স্যার এইভাবে হ্যাঁ বলো। স্যার এর আগে স্যার একটা ভ্যালু নিয়ে আপনি স্যার টাপল ক্রিয়েট করে দেখালেন না কমা দিয়ে, তো এই হ্যাঁ ক্ষেত্রে যদি আমি আগে যে সামনে টাপল দিয়ে টাইপ কাস্টিং করে দেই তাহলে কি একটা ভ্যালু নিয়ে টাপল ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, হওয়ার কথা। আমরা দেখি একটু করে, আমি কখনো করে দেখিনি আর কি, হওয়ার কথা। আর আমি ওটা ট্রাই করে দেখতেছি। আচ্ছা, এটা তো এমনি ক্লিয়ার হয়েছে যে লিস্টকে কিভাবে কনভার্ট করতে হবে। জি স্যার। হওয়ার কথা। আহ নিচ্ছে না মনে হয়।
আর আমি স্ট্রিং দিলে কি হয় একটু দেখি নাও। ইন্টিজারের জন্য প্রবলেম নাকি? আচ্ছা, স্ট্রিং নিলে সে করতে পারে, কিন্তু ইন্টিজার দিলে সেটা পারে না। স্ট্রিং নিলে ওরা বাই ডিফল্ট আউটপুটে কমা দিয়ে দিতেছে। ইন্টিজারেরটা পারতেছে না। হ্যাঁ, ইন্টিজার একটা মেবি ওদের কমা নেই। আচ্ছা, এখানে যদি কমা দিই তাহলে কি হয় দেখি একটু। না, ইন্টিজারকে মনে হয় এইভাবে টাইপকাস্ট টাইপ করা যায় কাস্টিং। না। জি স্যার। ইন্টিজার পারতেছে না, স্ট্রিং হলে করতে পারতেছে। আমাদের মোটামুটি লিস্ট আর টাপলের কাজগুলো দেখা শেষ আর কি। লাস্ট আমি একটা জিনিস দেখাই যে লিস্টটাকে আমরা ফর লুপের সাথে ব্যবহার করে অনেক সময় যেটা করতে পারি যে বড় একটা লিস্টকে প্রোগ্রামেটিক্যালি জেনারেট করতে পারি। যেমন ফর এক্সাম্পল যদি বলি যে ধরো 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমি চাচ্ছি সবগুলো সংখ্যা নিয়ে একটা লিস্ট তৈরি করতে। তাহলে এটার জন্য আমরা প্রথমে যেটা করব, একটা এমটি লিস্ট নিয়ে নিব, আর এবার আমাদেরকে একটা ফর লুপ চালাতে হবে। লুপ তোমাদের আগের ক্লাসে দেখানো হয়েছিল, আশা করি অনেকের মনে আছে আর কি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি ফর লুপ রান করতে চাই, রেঞ্জের ভিতর আমাদের ভ্যালু কত লেখা লাগবে? জি স্যার। আমরা চাচ্ছি একটা ফর লুপ রান করতে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে রেঞ্জের ভিতর আমরা 101। ভ্যালুটা কি লিখব? শুরুতে কি আমাদের একটা স্টার্টিং পয়েন্ট বলে দিতে হবে না, যেহেতু 1 থেকে শুরু স্যার করব? জি স্যার, না দিলে স্যার 0 থেকে কাউন্ট করব। হ্যাঁ, না দিলে 0 থেকে কাউন্ট করবে। এই জন্য আমি এখানে 1 লিখলাম, যেহেতু 1 থেকে শুরু করতে চাচ্ছি। আর এখানে স্যার 101 দেওয়া লাগবে। এখানে আমাদের 101 দেওয়া লাগবে, যেহেতু লাস্ট ভ্যালুটা ইনক্লুডেড না। আর প্রতিবার যেহেতু এক এক করে বাড়তেছে, আমার স্টেপের ভ্যালুটা না বললেও কোনো সমস্যা নেই। এখানে একটা কোলন দিতে হবে। তাহলে আমরা প্রতিবার আসলে কি করব, আমাদের যে এমটি লিস্ট আছে এখান থেকে আমরা রেঞ্জের যে ভ্যালুটা পাবো এই আই এর মাধ্যমে, এই ভ্যালুটাকে জাস্ট অ্যাপেন্ড করে দিব লিস্টের ভিতর। এই কাজটা আমি অ্যাপেন্ড অপারেশনটা আগেই দেখিয়েছি। জাস্ট এখানে অ্যাপেন্ড এর ভ্যালুটা দিব আই। তাহলে ফর লুপটা থেকে বের হয়ে আমি যদি লিস্টটা প্রিন্ট করি, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা আমাকে লিস্ট আকারে দেখাবে। তাহলে লুপ ব্যবহার করে আমরা চাইলে কোনো একটা বড় লিস্টকে প্রোগ্রামেটিক্যালি জেনারেট করতে পারি। সেম ভাবে ধরো যে 3-এর প্রথম 5টা গুণিতক আমরা দেখতে চাচ্ছি আউটপুটে আর কি। এই কাজটা আমরা করতে পারি, যেহেতু প্রথম 5টা দেখবো আমরা এখানে 1 থেকে 6 পর্যন্ত নিতে পারি রেঞ্জের ভ্যালু। আর এখানে জাস্ট চেঞ্জ করব, যেহেতু 3-এর গুণিতক আই এর সাথে 3 গুণ হবে। আমরা যদি রান করি, 3-এর প্রথম 5টা গুণিতক আমরা আউটপুট আকারে দেখতে পাচ্ছি। কোডটা কি বোঝা গিয়েছে কি করেছি আমি? জি স্যার। লিস্টার টাপলের মোটামুটি এতটুকুই আমাদের জানলে আপাতত চলবে আর কি। আমি এখন তোমাদের কিছু স্ট্রিং এর ম্যানিপুলেশন দেখাই আর কি। প্রথম ক্লাসে মনে হয় তোমাদের দেখিয়েছিলাম স্ট্রিং কে আমরা ইউজুয়ালি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আইদার ফার্স্ট কোটেশন দিয়ে, সিঙ্গেল কোটেশন দিয়ে, অথবা হচ্ছে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি ডাবল কোটেশন দিয়ে। এই দুইটাই আমাদের পাইথনে আসলে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করে না আর কি, দুইটা সেমই আর কি। যদি প্রিন্ট করে দেখাই, দুইটা আউটপুট আমাদের সেমই আসবে। আচ্ছা, কোন কাজটা করা যাবে না যেটা ফার্স্ট ক্লাসে বলছিলাম তোমাদের? কারো খেয়াল আছে? একটা সিঙ্গেল কোটেশন, একটা ডাবল কোটেশন, এটা ব্যবহার করা যাবে না। এটা করলে তোমাকে এরর শো জি করবে। স্যার। অনেক সময় আমাদের যেটা দরকার পড়তে পারে, মানে দরকার হতে পারে, সেটা হচ্ছে এই স্ট্রিং এ আসলে কয়টা ক্যারেক্টার আছে সেই জিনিসটা আমরা বের করতে চাই। এই জিনিসটা বের করা খুব সহজ আমাদের স্ট্রিং লেন্থ। এর জন্য। হ্যাঁ, লেন নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা আসলে শুধু স্ট্রিং না, আমাদের লিস্ট তারপর অন্যান্য আইটেমের উপরও কাজ করে। এই ফাংশনটা মূলত রিটার্ন করে হচ্ছে
আমাদের কয়টা এলিমেন্ট আছে ওই কালেকশনের ভিতরে আর কি। তাহলে স্ট্রিং ওয়ানে যেহেতু 5টা ক্যারেক্টার আছে, আমি ধরো এটা চেঞ্জ করে বাংলাদেশ করে দিলাম। তাহলে স্ট্রিং 2 এর আমাদের লেন্থের আউটপুটটা আসবে 10, প্রথমটা 5 দেন 10। তাহলে লেন্থ ব্যবহার করে আমরা জানতে পারি যে একটা স্ট্রিং এ আসলে কয়টা ক্যারেক্টার আছে। আচ্ছা ধরো যে আমার স্ট্রিং এ কোনো ক্যারেক্টার নাই, তাহলে লেন্থের ভ্যালুটা কত আসবে? জিরো One. আসা উচিত না? 0, জি স্যার। এমটি লিস্ট। এই যে দেখো এখানে আউটপুটটা 0 এসেছে। এখানে যদি স্পেস থাকতো তাহলে তো 1 ধরে নিত। হ্যাঁ, তাহলে 1 হবে, স্পেস দিলে এটা 1 দেখাবে। আচ্ছা, স্ট্রিং এ মাঝে মাঝে যেটা প্রবলেম হতে পারে, ধরো আমার একটা কলম আছে, যে কলমটাকে আমি হচ্ছে স্ট্রিং আকারে লিখতে চাচ্ছি নাহিদস পেন। আচ্ছা, এখন প্রবলেম যেটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে নাহিদস এই শব্দটাতে একটা সিঙ্গেল কোটেশন আছে। তাহলে আমাদের স্ট্রিংটা যে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হয়েছে, এই সিঙ্গেল কোটেশন পেলে স্ট্রিংটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটাকে আসলে স্ট্রিং এর আর অংশ হিসেবে সে ট্রিট করতেছে না। ফলশ্রুতিতে যেটা হবে, আমি যদি এই স্ট্রিংটাকে প্রিন্ট করতে চাই, আমাকে এখানে বেসিক্যালি একটা এরর শো করবে, সিনট্যাক্স এরর। তাহলে আমরা আসলে মানে পাইথন এখানে যেটা করতেছে, এই যে সিঙ্গেল কোটেশন আছে এটাকে হচ্ছে স্ট্রিং পুরো এর অংশ হিসেবে ট্রিট করতেছে না, এটাকে হচ্ছে কোডের অংশ হিসেবে ট্রিট করতেছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ করতে পারি আর কি এই প্রবলেমটা থেকে, মানে এটা সলভটা কি হতে পারে, সলিউশনটা কি হতে পারে? পুরোটাকে স্যার ডাবল কোটেশন রেখে ডাবল শুধু কোটেশন দেব। ভিতরটাকে আচ্ছা, সিঙ্গেল কোটেশন। এটা হচ্ছে বাংলা নিয়মে সলভ হইলো আর কি। তাহলে এখন যদি আমার এখানে ডাবল কোটেশন থাকতো তাহলে তো আগের প্রবলেমটা রয়ে গেল। তাহলে এখন আবার একজন বলতে পারে চালাকি স্যার করে যে আমরা, ওইটাকেও স্যার ডাবল কোটেশন দিয়ে দেব, আচ্ছা এখন করা প্রবলেম যায়। হচ্ছে করে প্লাস দিয়ে দেব। সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুইটাই আছে স্ট্রিং এর অংশ, তাহলে কি করব? ফরম্যাটিং প্লাস দিয়ে করা দেব স্যার, যায় স্যার, একটা নয়তো ভুলে কমা দিয়ে দেব। হ্যাঁ, বুঝিনি। স্যার প্লাস দিয়ে তো হবে মনে হয়, নয়তো আচ্ছা কমা। না, আমি চাচ্ছি যে একটা স্ট্রিং এই সবকিছু রিপ্রেজেন্ট করতে, মানে আমার স্ট্রিংটা আছে এরকম, এই স্ট্রিংটা এইভাবেই রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা তোমরা সিতে মনে হয় করছো আর কি, করলেও ভুলে গেছো মনে হয় আর কি। আমরা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটারকে বুঝাইতে চাই যে এই সিঙ্গেল কোটেশনটা আসলে তোমার কোডের অংশ না, সিমিলারলি এই ডাবল কোটেশনটাও তোমার কোডের অংশ না। এই কাজটা আমরা করি হচ্ছে স্কিপ সিকোয়েন্স ব্যবহার করার মাধ্যমে। খেয়াল আছে, আমরা যখন নিউ লাইন প্রিন্ট করি তখন আসলে এরকম একটা স্কিপ সিকোয়েন্স লিখি, ব্যাকস্ল্যাশন। ব্যাকস্ল্যাশন। তাহলে ব্যাকস্ল্যাশটা আসলে পাইথন ইন্টারপ্রেটারকে বলতেছে যে ব্যাকস্ল্যাশের পর যে ক্যারেক্টারটা পাবা এটা আসলে তোমার কোডের অংশ না, এটাকে কোড হিসেবে ট্রিট করবা না। জি স্যার, পাইথনে করেছিলাম আর কি ফার্স্ট দিকে, মনে নেই। আচ্ছা, এটা সিতেও করার কথা আর কি, সিতেও থাকার কথা এটা। আচ্ছা, তাহলে এটা একটা আমাদের সলিউশন। এখন প্রবলেম হচ্ছে আমাদের যদি এই টাইপের অনেক ধরনের সেন্টেন্স থাকে, অনেকগুলো সেন্টেন্স থাকে, তাহলে প্রতিবার এই জিনিসটা বসানো একটা বদারসাম জিনিস না? যেমন ধরো যে আমরা হচ্ছে ধরো শেক্সপিয়ারের হ্যামলেটটা থেকে একটা অংশ আর কি ধরো আমরা স্ট্রিং আকারে সেভ করতে চাচ্ছি। যেমন ধরো এখানে যেরকম আছে, ঠিক আছে, ধরো যে আমি এই অংশটাকে সেভ করতে যাচ্ছি। তাহলে এখানে আমি যদি এরকম স্ট্রিং এর ভিতরে এটা লিখি, দেখো অলরেডি এই জায়গায় নিউ লাইন থাকার কারণে আমার স্ট্রিংটা টার্মিনেট হয়ে গেছে। এই জিনিসটা পাইথনে আমাদেরকে একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে, সেটা হচ্ছে এই ধরনের যদি আমরা র স্ট্রিং নিয়ে আসতে চাই, আমরা এখানে হচ্ছে 3টা কোটেশন ব্যবহার করব স্ট্রিংটা স্টার্ট করার জন্য, সিমিলার ওয়েতে 3টা কোটেশন ব্যবহার করব স্ট্রিংটাকে শেষ করার জন্য।
তাহলে এই জিনিসটাকে এখন যদি আমি রান করে দেখাই, দেখো অ্যাজ ইট ইজ স্ট্রিং যেরকম ছিল সেভাবেই প্রিন্ট হচ্ছে। এখানে দেখো একটা সিঙ্গেল কোটেশন ছিল, এটাকেও সুন্দরভাবে নিয়ে আসছে। যত স্পেশাল ক্যারেক্টার আছে কোনোটাতেই আমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করে নাই। তাহলে এটা হচ্ছে একটা টেকনিক, যে এরকম যদি র স্ট্রিং থাকে আমরা হচ্ছে 3টা কোটেশনের মাধ্যমে স্টার্ট করব, আবার 3টা কোটেশনের মাধ্যমে সেটাকে শেষ করব। এটাই জিনিসটা তো কি স্যার ক্লিয়ার ইজি হয়েছে? টেকনিক। হ্যাঁ, এটা সবচেয়ে হচ্ছে ইজি টেকনিক আর কি, নিনজা টেকনিক আর কি। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু দেখাই। তাহলে অ্যাকচুয়ালি স্ট্রিং ওয়ানে কি স্টোর হচ্ছে এটা একটু আমরা দেখি এখানে কনসোলে প্রিন্ট করার মাধ্যমে। এখানে দেখছো যেখানে নিউ লাইন ছিল স্কিপ ক্যারেক্টার অটোমেটিক্যালি স্কিপ সিকোয়েন্স অ্যাড হয়ে গেছে। তাহলে তুমি যদি একটা বড় ব্লক অফ স্ট্রিং নিয়ে কাজ করতে চাও, যে অ্যাজ ইট ইজ স্ট্রিংটা যেরকম আছে সেভাবে আমরা নিয়ে আসব, আমরা হচ্ছে এইভাবে ট্রিপল কোটেশনের ভিতর সেটাকে আর কি রাখতে পারি। সেটা নট নেসেসারিলি যে ডাবল কোটেশনই হতে হবে, আমরা চাইলে 3টা সিঙ্গেল কোটেশন দিয়েও এটা রাখতে পারি। জাস্ট মেক শিওর করতে হবে যে দুইটার মধ্যে যাতে কোনো মিক্স না থাকে, মানে 3টা কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলাম আবার ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম, এটা যাতে না হয়। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়েছে, র কোড কিভাবে আমরা র স্ট্রিং কে রাখবো? আচ্ছা, স্ট্রিং কে আমরা নরমালি হচ্ছে লিস্টের এলিমেন্ট যেভাবে অ্যাক্সেস করি সেম ভাবে অ্যাক্সেস করা যায়। যেমন আমি যদি এক্সাম্পল আকারে দেখাই, ধরো আমরা আমাদের এই স্ট্রিং এর 3 নাম্বার ক্যারেক্টারটা আউটপুটে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেটে তার ইন্ডেক্সটা লিখে দিলেই হয়ে যাবে। ধরো এখানে থার্ড ক্যারেক্টার ইন্ডেক্স হচ্ছে 2। আমরা রান করলে এখানে আউটপুটে এইচ দেখাবে। সিমিলারলি ধরো যে আমরা লাস্ট ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এটার ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। তাহলে এখানে 6 দিলে কি হবে? ইরোর আসবে। হ্যাঁ, কি আসবে? ইরোর স্যার। কি টাইপের এরর? ইন্ডেক্স আউট অফ রেঞ্জ আর কি। তাহলে বেসিক্যালি লিস্ট হোক, টাপল হোক বা স্ট্রিং হোক, যদি আমরা এমন কোনো ইন্ডেক্স ব্যবহার করি যেটা আসলে আমাদের লিস্ট, টাপল বা স্ট্রিং এর অংশ না, তখন আমাদেরকে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এররটা শো করে। আচ্ছা, এখন ধরো যে আমি চাচ্ছি যে স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টারকে আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করব, তাহলে আমরা কি করতে পারি? 5টা ক্যারেক্টার আছে, 5টা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করব। আলাদা আলাদা বলতেছেন মানে একটু গ্যাপ থাকবে? মানে সিঙ্গেল একটা করে ক্যারেক্টার অ্যাক্সেস করে এটাকে আউটপুটে প্রিন্ট করলাম, তারপর ধরো আবার নতুন লাইনে পরের ক্যারেক্টারটা প্রিন্ট করলাম, এভাবে আর কি। এটা আসলে একটা ফর লুপ চালিয়ে করা যায় আর কি। এইভাবে মনে হয় ফর লুপ তোমাদের চালানো শেখানোর কথা আর কি। ফর লুপের একটা ইটারেটর আমরা জি নিলাম, স্যার, ওয়ান যে প্লাস করে একটা এলিমেন্টের করে পজিশনের ক্যারেক্টারকে, সাথে দিছে। আর ইন দিয়ে নেমের বোঝায় যত যে নেমের ভিতর যতগুলো আর কি এলিমেন্ট আমাদের এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে আমরা হচ্ছে এই ফর লুপ দিয়ে অ্যাক্সেস করতেছি। যেহেতু এখানে ক্যারেক্টার টাইপের ডাটা, আমি এই জন্য ইটারেটরটা নাম দিয়েছি সি আর কি, যেটা আমরা আগে আই নাম দিয়েছিলাম আর কি। নামের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, যে কোনো নামই দেওয়া যাবে আর কি, আই দিলেও কোনো ভুল হবে না। তাহলে যেহেতু প্রিন্ট করতে চাচ্ছি, জাস্ট একটা প্রিন্ট কমান্ড এক্সিকিউট করলেই হবে, যেখানে ব্র্যাকেটে আমরা দিয়ে দিব এই যে এলিমেন্টটা। তাহলে রান করলে আমরা যদি আউটপুট দেখি, দেখো 5টা ক্যারেক্টার আমাদের আলাদা আলাদা লাইনে প্রিন্ট হচ্ছে।
তাহলে স্ট্রিং এরও একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল টাইপের ডাটার উদাহরণ আর কি। আমি যদি এটা ভেরিফাই করতে চাই, ধরো যে সেকেন্ড এলিমেন্ট যেটা এ আছে এটাকে আমরা বি করে দিতে চাচ্ছি, তাহলে আমরা এরকম লিখলে বুঝতে পারবো যে আসলে এটা করা যাবে কিনা। আমি যদি প্রিন্ট করি নেমকে, দেখো আমাদের আগের মতোই একটা এরর শো করবে যে স্ট্রিং অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে স্ট্রিং টাইপের ডাটা আমাদের আসলে ইমিউটেবল টাইপের ডাটা, যেখানে ইন প্লেস মডিফিকেশন আমাদের করা যাবে না। এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, দুইটা স্ট্রিং কে তো প্লাস দিয়ে অ্যাপেন্ড করা যায়, এটা তো মনে হয় সবাই জানো। ধরো আমাদের মার্চ কাছে দুইটা করার স্ট্রিং জন্য। আছে, হ্যাঁ মার্চ করার জন্য। দুইটা দেখো সেপারেট স্ট্রিং আছে, আমরা জাস্ট এদেরকে প্লাস দিয়ে অ্যাড করে দিতে পারি, তাহলে দুইটা স্ট্রিং পাশাপাশি মার্জ হয়ে যাবে, যেটাকে ইংলিশে আমরা অ্যাপেন্ড করা বলি আর কি। আচ্ছা, আমি বারবার প্রিন্ট করতে ভুলে যাই। যে দেখো দুইটা স্ট্রিং পাশাপাশি মার্জ হয়ে গেল। আচ্ছা, এবার ধরো আমি জানতে চাচ্ছি যে আমাদের এই স্ট্রিং এর ভিতর কোনো একটা পার্টিকুলার সাব স্ট্রিং আছে কিনা, এটা খুঁজে বের করতে চাচ্ছি। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, স্ট্রিং এর নামটা লিখতে হবে এবং এই স্ট্রিং এ ফাইন্ড নামে একটা মেথড আছে, এই মেথডটাকে কল করতে হবে। তাহলে আমরা ধরো ফাইন্ড করতে চাচ্ছি আমাদের অরিজিনাল স্ট্রিং এ বান নামে কোনো সাব স্ট্রিং আছে কিনা। আপাতত মার্জের অংশটা আমি ডিলিট করে দেই, আমি সরাসরি এটা স্ট্রিং নিয়ে নিই। আচ্ছা, এই স্ট্রিং এ কি বার্ন আছে না? শুরুতেই আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। তাহলে আমি যদি এটা রান করি, আমাকে ইন্ডেক্সটা দিবে। হ্যাঁ আউটপুট আকারে দেখাবে যে এই সাব স্ট্রিংটা কোথায় ইন্ডেক্সটা পাওয়া গিয়েছে। আচ্ছা, আমি ধরো শুরুতে এমনি একটা র্যান্ডম স্ট্রিং লিখলাম আর কি, তাহলে বান কিন্তু এখন আর শুরুতে নাই। তাহলে এখন যদি রান করি, এখানে যে ইন্ডেক্সটা পাবো, আচ্ছা আজানটা শেষ হোক আমি এরপরে কন্টিনিউ করছি।
বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্ন যে সাবস্ট্রিংটা, এটা যেই লোকেশনে পাওয়া যাচ্ছে এর স্টার্টিং ইন্ডেক্সটাই আমাদেরকে আউটপুট আকারে রিটার্ন করতেছে। তাহলে বি এর এখানে ইন্ডেক্সটা হচ্ছে 5, বাম পাশ থেকে যদি আমরা কাউন্ট করি 0 থেকে শুরু হয়, এই জন্য এটার আউটপুটটা আমাদেরকে দেখাচ্ছে 5। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখানে যদি আরেকটা জায়গায় এরকম বান থাকতো তাহলে আমাদের আউটপুট কি আসবে? স্যার এখন তো প্রথমটাই দেখাবে, আর যদি লাস্টেরটা দেখতে চাই তাহলে আর ফাইন দেওয়া লাগে। বেসিক্যালি আমরা যদি মানে ফাইন্ড এভাবে ব্যবহার করি, আমাদেরকে শুধুমাত্র ফার্স্ট অকারেন্সটাই আউটপুট আকারে রিটার্ন করবে। আচ্ছা, আমরা এমন যদি কোনো একটা সাবস্ট্রিং লিখি যেটা আসলে এখানে নাই, এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি দিবে? -1। এই ক্ষেত্রে আউটপুটটা আসবে -1। তাহলে ফাইন্ড ফাংশনের আউটপুট যদি -1 পাই তাহলে আমরা বুঝতে পারবো যে যে জিনিসটা সার্চ করা হয়েছে সেই জিনিসটা আসলে স্ট্রিং এর ভিতর খুঁজে পাওয়া যায়নি। স্যার এই ক্ষেত্রে আপনার যে আরেকটা বিএন দিলেন স্যার, যদি সেকেন্ডটা খুঁজতে চাই তাহলে ওটা কিভাবে বের করতে পারবো? এটার জন্য আমাদের অন্যভাবে প্রসেস করতে হবে আর কি, মানে সরাসরি বের করার স্কোপ নাই আর কি। স্যার ওইটা কি হবে? এটা প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করতে হবে। জি স্যার। আচ্ছা, নেক্সট যে জিনিসটা তোমাদের দেখাবো এটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং কে যদি আরেকটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে চাই। যেমন ধরো আমাদের কাছে একটা স্যাম্পল টেক্সট আছে এরকম যে ক্যাট প্লেজ উইথ বল। আমরা চাচ্ছি ক্যাটটাকে ডগ দিয়ে রিপ্লেস করতে। এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিপ্লেস নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করতে পারি। তাহলে শুরুতে আমাদের বলে দিতে হবে যে কাকে রিপ্লেস করতে চাচ্ছি, দেন আমাদেরকে বলতে হবে যে যাকে রিপ্লেস করব তার জায়গায় আমরা কি চাচ্ছি, মানে নিউ স্ট্রিংটা কি হবে। শুরুতে দিব ওল্ড স্ট্রিং কি, আর পরের প্যারামিটার দিব নিউ স্ট্রিং কি। তাহলে আমরা যদি রান করি, দেখো আমাদের ক্যাটটা ডগ দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে ধরো যে আমাদের কাছে একটা স্ট্রিং আছে এরকম, আমরা চাচ্ছি এই দিস কে দ্যাট দিয়ে রিপ্লেস করতে। আমাদের কাছে কি মনে হয় যে রিপ্লেস কি শুধু একবারই করবে নাকি সবগুলো দিস কে রিপ্লেস করবে? সবগুলো। হ্যাঁ, সবগুলো দিসকেই রিপ্লেস করবে। আচ্ছা, আমি তাহলে শুধু চাচ্ছি যে প্রথম দিসটাই রিপ্লেস হবে, বাকি দিসগুলো আমার রিপ্লেস করার দরকার নাই। এটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি? বেসিক্যালি এই রিপ্লেস ফাংশনে থার্ড একটা প্যারামিটার একসেপ্ট করে। এই প্যারামিটারটা বলে দেওয়া যায় যে কয়টা আইটেমকে রিপ্লেস করতে চাচ্ছ। তাহলে আমি যদি এখানে 1 লিখি তাহলে শুধুমাত্র প্রথম দিসটাই রিপ্লেস হবে। আমি রান করে দেখাচ্ছি আউটপুটটা। দেখো এই ক্ষেত্রে শুধু প্রথম দিসটাই দ্যাট দিয়ে রিপ্লেস হয়েছে, বাকি দিসগুলো অপরিবর্তিত অবস্থায় আছে। তাহলে সিমিলারলি এখানে যদি ভ্যালুটা 2 দিতাম তাহলে প্রথম দুইটা দিস দ্যাট দিয়ে রিপ্লেস হতো। দেখো প্রথম দুইটা রিপ্লেস হয়েছে, থার্ডটা অপরিবর্তিত অবস্থায় আছে। স্যার শুধুমাত্র সেকেন্ডটা দেওয়ার জন্য, মানে ফার্স্টটা চেঞ্জ করতে দেওয়ার ওটা করা যায় না, ওটা করতে হলে মানে ম্যানুয়ালি প্রোগ্রাম করে করতে হবে আর কি, মানে এরকম ফাংশনের মাধ্যমে করতে পারবো না। তাহলে এটা মূলত হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে যে কয়টা, মানে কয়বার আমরা এই রিপ্লেস ফাংশনটাকে ব্যবহার করতে চাচ্ছি আর কি। তাহলে এখানে 3 বার ম্যাচ করেছে, আমরা যদি 2 লিখি তাহলে প্রথম 2 বার,
এই ডাটা দুইটাকে রিপ্লেস করে দিবে। রিপ্লেস ফাংশনের ব্যবহারটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, নেক্সট আসি যে ধরো তোমার যে টেক্সটটা আছে এটা এই মুহূর্তে লোয়ার কেস লেটারে রয়েছে, তুমি এটাকে আপার কেসে কনভার্ট করতে চাচ্ছ। তাহলে এটার জন্য কাজটা খুব সহজ, আমাদের একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, নাম হচ্ছে আপার। এই ফাংশনটার কাজ হচ্ছে লোয়ার কেস লেটারে কোনো কিছু যদি থাকে, আচ্ছা আমি এটা মিক্সড করে দিই, মানে লোয়ার কেস আপার কেস মিশানো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। তাহলে এটা করলে যেটা হবে, সবগুলো লেটার হচ্ছে আপার কেস হয়ে যাবে। আর আমরা যদি চাই সবগুলো লেটারকে লোয়ার কেস রাখতে, তাহলে আমরা হচ্ছে কল করব লোয়ার নামে ফাংশনটাকে। তাহলে দেখো সবগুলো লেটার হচ্ছে লোয়ার কেসে হয়ে গিয়েছে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তৃতীয় আরেকটা কেস আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপিটালাইজ আর কি। এটা মেইনলি যেটা করে শুধুমাত্র প্রথম লেটারটাকে ক্যাপিটাল রাখে বা আপার কেসে কনভার্ট করে, আর বাকি লেটারগুলো লোয়ার কেসে থাকে। তাহলে এটার জন্য আমরা আগের মতোই জাস্ট হচ্ছে ক্যাপিটালাইজ ফাংশনটাকে কল করে দিব। তিনটা ডিফারেন্স কি ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। অনেক সময় তোমাদের এরকম প্রয়োজন পড়ে না যে ধরো তোমার কাছে একটা সেন্টেন্স আছে, তুমি চাচ্ছ এই সেন্টেন্সটাকে হচ্ছে ওয়ার্ড ওয়াইজ আলাদা আলাদা ভাগে ভাগ করার জন্য। ধরো আমার কাছে এরকম একটা সেন্টেন্স আছে যে আই এম এ প্রোগ্রামার, আমি চাচ্ছি এই সেন্টেন্সটাকে ওয়ার্ড ওয়ার্ডে ভাগ করার জন্য। আচ্ছা, এই কাজটা করার জন্য আমাদের একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে স্প্লিট। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে ওয়ার্ডে ভাগ করতে হলে আমাদের আসলে কি করতে হবে, বেসিক্যালি স্পেসের জায়গায় আমাদেরকে হচ্ছে প্রতিবার একটা করে স্প্লিট করতে হবে, এটাই তো নাকি? সবাইকে আমার কথাটা বুঝতে পারছো? ওয়ার্ডে বলতে স্যার কি আলাদা আলাদা লাইনে প্রিন্ট করবে সেটা? ওটাও তুমি চাইলে করতে পারো, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই সেন্টেন্সের চারটা ওয়ার্ড আছে, আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, প্রোগ্রামার একটা ওয়ার্ড। আচ্ছা, আমি জিনিসটা প্রথমে তোমাকে এখানে দেখাই আউটপুটে, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। দেখো আমাদের অরিজিনাল সেন্টেন্সটাকে আমরা চারটা ওয়ার্ডে ভাগ করে ফেললাম। জি স্যার। তাহলে প্রতিবার স্পেসের জায়গায় আমরা একটা করে স্প্লিট করলেই আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে আর কি। তাহলে স্প্লিট ফাংশনকে যদি ডিরেক্টলি কল করা হয় কোনো প্যারামিটার ছাড়া, তাহলে সে হচ্ছে স্পেসের উপর ভিত্তি করে স্প্লিট করে থাকে। আর আমরা চাইলে এখানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক প্যারামিটার দিতে পারি, যে ধরো ডটের ভিত্তিতে স্প্লিট করবে। তাহলে আমি যদি এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল এখন ওয়ার্ড গুলো কিরকম হবে বলতে পারবা কেউ? তিনটা হবে স্যার। মাই আলাদা ওয়ার্ড, নেম ইজ আলাদা, আর হ্যাঁ, নাহিদ এই আলাদা। স্পেস সহ এটা একটা ওয়ার্ড হবে, আবার এই স্পেস সহ নাহিদ একটা ওয়ার্ড হবে। আমরা আউটপুটটা রান করে দেখাই, এই যে খেয়াল করে দেখো। তাহলে স্প্লিট ফাংশনটা খুব কাজের আর কি। ধরো যে তুমি ক্লাসে সবার রোল হচ্ছে কমা দিয়ে সেপারেট করে রেখেছো, আমি জাস্ট র্যান্ডমলি বলতেছি আর কি। জাস্ট র্যান্ডমলি কিছু রোল লিখতেছি ধরো।
তাহলে আমি যদি এখানে কমা দিয়ে স্প্লিট করি আমি আসলে কি পাবো, প্রত্যেকের রোল আলাদা আলাদা এলিমেন্ট আকারে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যখন সিএসভি ফাইল প্রসেস করি তখন কি এই কাজটাই মেইনলি আমাদের করা লাগে না, কমা সেপারেটেড ভ্যালুগুলোকে সেপারেট করার জন্য? তাহলে এটা আমাদের মানে বেশ কাজের একটা জিনিস আর কি। এটা ব্যবহার করে আমরা হচ্ছে এরকম ডাটাগুলোকে হচ্ছে একটা পার্টিকুলার, এই যে আমি কমার ভ্যালুটা বলছি এটাকে বলে হচ্ছে ডিলিমিটার। তাহলে একটা পার্টিকুলার ডিলিমিটারের সাপেক্ষে ডাটাগুলোকে আমরা সেপারেট করতে পারি। এটা যে কোনো কিছু হতে পারে, এখানে আমি চাইলে সেমিকোলনও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। স্প্লিটার এখানে ডিলিমিটার হিসেবে সেমিকোলন বলে দিতে হবে। তাহলে এই টোটালটা একটা লিস্ট আকারে আছে। আমি যদি এখন চাই প্রতিটা এলিমেন্টকে আলাদাভাবে প্রিন্ট করার জন্য, তাহলে একটু আগে আমি তোমাদের স্ট্রিং যেভাবে দেখিয়েছিলাম সেম ভাবে আমরা হুবহু একটা ফর লুপ চালিয়ে কাজটা করতে পারি। তাহলে ধরো ওয়ার্ডের ভিতর ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম প্রতিটা ওয়ার্ডকে, জাস্ট আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে ডাব্লিউ এর ভ্যালুটা। যদি রান করি, এই যে দেখো রোলগুলো সেপারেট লাইনে প্রিন্ট হয়ে যাচ্ছে। সবার কি তাহলে স্প্লিটার কাজটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, বেশ কাজের জিনিস আর কি, অনেক কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি আর কি। এটার আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি যে ধরো আমরা নর্মালি হচ্ছে যখন ইনপুট নেই, তাহলে এখন ধরো যে আমি এটা এক্সাম্পল আকারে দেখাই। 5টা সংখ্যাকে আমি এরকম স্পেস দিয়ে সেপারেট করে ইনপুট নিলাম। এই 5টা সংখ্যা কি কি আলাদা করার এমনিতে কোনো ওয়ে থাকে আমাদের নর্মালি? আমরা সিতে হলে ফরম্যাট স্ট্রিং লিখে এটা করতে পারতাম, পাইথনেও ফরম্যাট স্ট্রিং লেখা যায়, তবে জিনিসটা একটু কমপ্লেক্স আর কি। এই জিনিসটা আমরা সহজে যেভাবে করতে পারি, এখন আমি যে ইনপুটটা নিচ্ছি এটা কি একটা স্ট্রিং ভ্যালু হিসেবে সেভ হয়েছে না? যে এটা ডাটা টাইপের সাথে ইয়া করতে পারে, কনফ্লিক্ট করতে পারে। আমি আবার একটু নিচ্ছি। এখন আমরা যেটা করতে পারি, এই স্ট্রিংটাকে স্প্লিট ফাংশন কল করে দিতে পারি। তাহলে বেসিক্যালি কি হবে, এই 5টা সংখ্যা কি আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে হয়ে গেল না এখন স্প্লিট করার ফলে? আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এরা স্টিল এখন হচ্ছে তোমার স্ট্রিং হিসাবে আছে, আমাদেরকে এটাকে নেক্সট হচ্ছে ইন্টিজার করতে হবে। আমরা যেটা করতে পারি, একটা ফর লুপ নিতে পারি। এই স্ট্রিং এর যে কটা উপাদান আছে আর লেন্থ সমান হচ্ছে আমাদের রেঞ্জটা রান করবে। তাহলে প্রতিটা এলিমেন্টকে আমি এবার হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। তাহলে বেসিক্যালি যেটা হবে যে যে 5টা সংখ্যা ছিল এই 5টা সংখ্যা এখন স্ট্রিং 1 নামে একটা লিস্টে কালেক্ট করা হয়ে যাবে। আমি তাহলে এটা যদি প্রিন্ট করি এবং টাইপটাও যদি সেই সাথে প্রিন্ট করি, আরেকবার রান করতে হবে। দেখছো 5টা সংখ্যাকে আমরা একসাথে ইনপুট নিয়ে ফেললাম।
এই জিনিসটা অন্যভাবেও করা যেত ফরম্যাট স্ট্রিং ব্যবহার করে আর কি, তবে এইভাবেও একটা ওয়ে হতে পারে আর কি স্প্লিট ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। এবার ধরো আমরা যেরকম কাউন্ট করেছিলাম লিস্টের ভিতর কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কয়বার আছে, সিমিলার টাইপে আমরা কাউন্ট করতে চাচ্ছি একটা স্ট্রিং এর ভিতর একটা সাব স্ট্রিং কয়বার আছে। ধরো আমরা জানতে চাচ্ছি ইজ কয়বার আছে, এই কাজটাও আমরা আগের মতোই করতে পারি, সেটা হচ্ছে কাউন্ট ফাংশনটার সাহায্য নিয়ে করতে পারি। তাহলে আমরা প্রথমে স্ট্রিং এর নামটা লিখবো ডট দিয়ে, কাউন্ট ফাংশনের ভিতর বলে দিব কোন সাব স্ট্রিংটাকে সার্চ করতে চাচ্ছি। তাহলে এটা আউটপুট কি আসার কথা, ইজ এখানে কয়বার আছে, 3বার আছে। রান করে যদি দেখি এটা আউটপুটটা আসবে 3। এতটুকু পর্যন্ত কি বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? জি না স্যার। আচ্ছা স্যার স্ট্রিং এমনি এর তো আগে স্যার মোটামুটি দেখা হয়েছিল স্যার, আমার আচ্ছা একটু আর একটু আচ্ছা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হচ্ছে এখন। আচ্ছা যারা দেখো নাই ওরাও একটু ভালো মতো জিনিসটা ক্লিয়ার করে নাও আর কি, এই জিনিসগুলো আসলে আমাদের অন্যান্য প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগে আর কি। আচ্ছা স্ট্রিং এর ম্যানিপুলেশন আমাদের মোটামুটি এতটুকু হলেই চলবে। আমি এখন হচ্ছে জাস্ট ফাংশনটা তোমাদের একটা ওভারভিউ দিব, আর লাস্ট একটা জিনিস দেখাবো যে কোনো একটা লাইব্রেরি ফাংশনকে কিভাবে ইম্পোর্ট করতে হয়। তাহলে মোটামুটি আমাদের পাইথনের অংশটা শেষ আর কি, আমরা পাইথনের যতটুকু দরকার রিভিউ করার ওটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আর কি। আচ্ছা পাইথনের ফাংশন কিভাবে আমরা ডিফাইন করি মনে আছে কারো? ডেফ ডেফ নামে একটা কিওয়ার্ড ব্যবহার করি আর কি। জি এরপর ধরো ফাংশনের একটা নাম দিতে হয়, ধরো ফাঙ্ক1, আর ব্র্যাকেটে হচ্ছে ফাংশনের প্যারামিটার গুলো বলা লাগে। এখানে আমরা একটা কোলন সাইন দিই, দেন হচ্ছে এখানে আমরা ফাংশনের বডিটা লিখি যেই কাজটা ফাংশন পারফর্ম করবে। লাস্টে হচ্ছে আমরা ফাংশন থেকে কোনো একটা ভ্যালু রিটার্ন করে দিতে পারি। এই বেসিক স্ট্রাকচারটা মনে হয় অনেকেই জানো আর কি, আশা করি সবারই জানা কথা। জি স্যার। আচ্ছা তাহলে এখন বলো তো যে দুইটা সংখ্যাকে আমরা ফাংশনের মাধ্যমে যোগ করতে যাচ্ছি, আমরা তাহলে এটা কিভাবে করতে পারি? ধরে নিলাম যে ফাংশনের নাম দিলাম আমরা অ্যাড, তাহলে আমাদের এখানে প্যারামিটার কয়টা হবে, যেহেতু দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছি দুইটা প্যারামিটার হবে। একটাকে নাম্বার 1 নাম দিলাম, আরেকটাকে দিলাম নাম্বার 2, আর বাকি অংশটা ডিলিট করে দিলাম। তাহলে এই মাঝখানে বডির পার্টে এখন আমরা আসলে কি লিখবো? স্যার আর আলাদা একটা কি পুরো একটা ভ্যালু নিয়ে ওইটাতে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে দিয়ে তারপর রেজাল্টটা রিটার্ন করে দিবে। এরকম কিছু একটা করব আমরা, জি ঠিক তো? জি স্যার। এই জিনিসটাকে আমরা একটু সংক্ষেপ করতে পারি যে ভেরিয়েবলটা আসলে দরকারই নাই, সরাসরি আমরা যোগফলটাই রিটার্ন করে দিই। রিটার্নে পাঠায় দেবে। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে বেসিক একটা ফাংশন, যেটার মাধ্যমে আমরা আসলে দুইটা সংখ্যাকে যোগ করতে পারি। তাহলে এই ফাংশনটাকে কিভাবে কল করব প্রোগ্রামের ভিতরে? এটা ডিরেক্ট অ্যাড অ্যাড নামে স্যার। আচ্ছা ধরো ভ্যালু দিলাম 5 আর 10, এটা করলে কি কাজ শেষ? স্যার প্রিন্ট দিয়ে দেওয়া লাগবে। প্রিন্ট করতে হবে তো। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, ফাংশন এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাহলে আমরা এই রিটার্ন ভ্যালুটাকে অলওয়েজ একটা ভেরিয়েবলে রেখে দিব আর কি। ধরো এটার নাম দিলাম রেজাল্ট। সেটা এবার আমি ডিরেক্ট প্রিন্টে দিয়ে দিলে প্রিন্ট হবে না। হ্যাঁ হবে, সেক্ষেত্রে ওই রিটার্ন করা ভ্যালুটা সরাসরি প্রিন্ট হচ্ছে একসেপ্ট করবে আর কি,
কিন্তু অলওয়েজ বেটার হচ্ছে এরকম একটা ভেরিয়েবলে রেখে দেওয়া আর কি, তাহলে এটা বারবার রিইউজ করা যাবে এই স্যার ভ্যালুটা। এই কেজি আর কি স্যার ডাইরেক্ট প্রিন্টে পড়ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা করলেও কোনো সমস্যা নাই, ওই সেই ক্ষেত্রে রিটার্ন করা ভ্যালুটা প্রিন্টে সরাসরি চলে যাচ্ছে আর কি। জি স্যার। আর এখানে সেভ করে রাখলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে বারবার রিইউজ করা যাবে, অন্য কোনো Yes. জায়গায় কোডের ভিতর আমরা এই ভ্যালুটাকে রিইউজ করতে পারবো। তাহলে বেসিক ফাংশনটা সবার ক্লিয়ার হলো কিভাবে আমরা কল করি আর কি। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ফাংশনে যে ভেরিয়েবল গুলো আমরা ব্যবহার করি নরমালি তাদের দুইটা স্কোপ থাকে আর কি, একটাকে আমরা বলি লোকাল স্কোপ আর একটাকে বলি গ্লোবাল স্কোপ। আমি তাহলে এখন একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই যে এই স্কোপ গুলো আসলে কিভাবে কাজ করে। ধরো এক্স নামে আমরা একটা ভ্যালু নিলাম, এই ভ্যালুটা দিলাম হচ্ছে 10, আর একটা ফাংশন ডিফাইন করলাম, এখানে ধরো প্রিন্ট করলাম হচ্ছে এক্স, আর বাইরে ফাংশনটাকে কল করলাম। এই কোডটার আউটপুট কি হবে কেউ বলতে পারবা? স্যার 10 10 এক্স স্যার গ্লোবাল। কারো কি কোনো দ্বিমত আছে? 10 ছাড়া অন্য কিছু হতে পারে এমন কোনো দ্বিমত আছে? আচ্ছা, তাহলে আমি যদি রান করি আউটপুটটা আসলে 10 আসবে। এটা কারণ হচ্ছে ফাংশনে আমরা যে ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা ট্রাই করতেছি এই ভেরিয়েবলটা ফাংশনে কোথাও ডিফাইন করা নাই। তাহলে গ্লোবালি আমাদের এটাকে আমরা গ্লোবাল স্কোপ বলি, ফাংশনের বাইরের যে স্কোপটা, তাহলে গ্লোবালি যেহেতু এই ভেরিয়েবলটা ডিফাইন করা হয়েছে সুতরাং হচ্ছে আমরা বলতে পারি ফাংশনের ভিতরে গ্লোবাল স্কোপকে অ্যাক্সেস করা যাবে, এই কারণে আমরা আউটপুটটা পেয়েছি 10। আচ্ছা, এখানে যদি এরকম একটা ডেফিনেশন থাকতো যে এক্স এর ভ্যালু 20, তাহলে আউটপুটটা কি হতো? 20 নাকি 10 হবে উপরে? স্যার যেহেতু এটা লাস্ট ফাংশনের ভ্যালুটা ভিতরে কাউন্ট আছে, করবে স্যার। লাস্ট বিলন আর কি, এটা স্যার ফাংশনের ভিতরে আছে তো এটার স্যার পাওয়ার বেশি এই ক্ষেত্রে আর কি, তো এক্সট্রাই দিকে। এক্স্যাক্টলি আর কি, লাস্ট ভ্যালু বলতে কিছু নাই, এটা বেসিক্যালি হচ্ছে ফাংশন যখন কোন একটা ভেরিয়েবলকে সার্চ করে আগে দেখে লোকাল স্কোপে এটা ডেফিনিশন আছে কিনা। তাহলে আমরা এখানে এক্স কে অ্যাক্সেস করতে চাচ্ছি এবং দেখা যাচ্ছে ফাংশনের ভিতরে এটার একটা ডেফিনিশন আছে, তাহলে আমরা যদি রান করি এটার আউটপুট দেখাবে 20। আচ্ছা, এখন একটা কোশ্চেন করি যে ধরো আমরা এরকম করলাম, এখন এক্স এর ভ্যালু তো প্রিন্ট করবে আর কি, এই ভ্যালুটা কত প্রিন্ট করবে? 25। 25 জি স্যার। 25 আচ্ছা, তাহলে এই গ্লোবাল ভেরিয়েবলের কি কোনো চেঞ্জ হবে? না তাহলে ফাংশন কলের বাইরে যদি এক্স এর ভ্যালু প্রিন্ট করি ওটা কত দেখাবে? ওটা 15 দেখাবে। 15 দেখাবে। ও 10 এর ভ্যালু স্যার 10। 10ই দেখাবে স্যার। যদি স্যার +5 করে তাহলে 15। আচ্ছা, 10ই দেখাবে আর কি। তো ওটা তাহলে তো এখান লোকাল। থেকে আমরা বুঝলাম যে লোকাল স্কোপে যেহেতু ভেরিয়েবলটা ডিফাইন করা আছে সুতরাং হচ্ছে লোকাল যে ডেফিনেশনটা আছে এটাতে পরিবর্তন করা হয়েছে। মানে এখানে বেসিক্যালি যে কাজটা হচ্ছে ফাংশনের দুইটা ইনস্ট্যান্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে লোকালি এক্স নামে সেভ করা হয়েছে আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপে এক্স নামে সেভ করা হয়েছে। তাহলে আমরা যে 10টা রয়েছে এটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, আমরা যেটা করেছি লোকাল 20 সাথে 5 যোগ করেছি যেটা 25 হয়ে গিয়েছে। তাহলে উপরের ভ্যালুতে কি কোনো পরিবর্তন এসেছে? সেটা আসেনি। ওই জিনিসটাই আমরা এখানে দেখলাম যে ফাংশনের বাইরে যখন এক্স কল করেছি এই এক্সটা বেসিক্যালি হচ্ছে গ্লোবাল স্কোপের এক্স। স্যার এখানে যদি ফাংশনের ভিতরে এক্স এর আগে গ্লোবাল দেওয়া হতো তাহলে আবার ওই বাইরেটা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি আস্তে আস্তে আসতেছি। আচ্ছা, এখন ধরো এই লোকাল স্কোপটা মুছে দিলাম, তাহলে এই লাইনটা কি এক্সিকিউট করবে? এই 10 এর ভ্যালু 5 বাড়িয়ে দিবে? জি স্যার। জি স্যার, এখন বাড়ে। এখানে না। একটা এরর দেখাচ্ছে, দেখছো? আচ্ছা এখানে ডিক্লেয়ার করা হয়নি। আচ্ছা, এটার মানে দাঁড়াচ্ছে আমরা এক্স এর মধ্যে মডিফাই করতে যাচ্ছি কিন্তু এই এক্সটা লোকাল স্কোপের এক্স। লোকাল স্কোপে কি কোথাও এক্স ডিফাইন করা হয়েছে?
না স্যার। তাহলে এই এক্সটাকে যদি আমরা মডিফাই করতে চাই, আমাদেরকে হচ্ছে এই যেটা বললো আমাদেরকে গ্লোবাল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি এভাবে ডিফাইন করে দিই যে এক্স হচ্ছে গ্লোবাল, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। আচ্ছা দাঁড়াও, এখনো দেখি দেখাচ্ছে, দাঁড়াও। এখন তো এরর শো করার কথা না। সেইটার কি ভ্যালুটা আগে না দিয়ে না দেওয়া সরি লাগবে? সরি, না না না, ভ্যালু দিতে হবে না, ইন্ডেন্টেশনের জন্য প্রবলেম। তো পাইথনে একটা সমস্যা স্যার। ইন্ডেন্টেশনের জন্য প্রবলেম করছে। আচ্ছা এখন তাহলে এই যে এই এক্স এর ভ্যালুটা আমাদেরকে 15 দেখাবে, এবং এটা যে গ্লোবাল ভেরিয়েবলটাই চেঞ্জ হয়েছে সেটা প্রমাণ হচ্ছে আমরা যদি ফাংশনের বাইরে এসে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করি। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, কেউ এরকম করতে পারবা না যে একটা ভেরিয়েবলকে লোকালি ডিফাইন করলা, দেন বললা এই ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল, আবার ইন্ডেন্টেশনে ঝামেলা করবে। এটা করলে কিন্তু এরর শো করবে। আমি যদি রান করে দেখাই, এই যে এরর শো করবে। তাহলে একটা ভেরিয়েবলের যদি লোকাল ডেফিনেশন থাকে সেটাকে গ্লোবাল ডিক্লেয়ার করা যাবে না। গ্লোবাল তখনই ডিক্লেয়ার করতে পারবো যদি এটা লোকাল ডেফিনেশন না থাকে। তো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে গ্লোবাল কিওয়ার্ডটা হচ্ছে কাজের জিনিস। আমরা যদি গ্লোবাল স্কোপের কোনো একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, তখন হচ্ছে আমরা এই গ্লোবাল কিওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে এই দুটা স্কোপ কি সবার ক্লিয়ার হয়েছে? গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ কিভাবে ব্যবহার করব ফাংশনের ভিতর? জি স্যার। আচ্ছা তাহলে বাসায় একটা জিনিস ট্রাই করো সবাই। আমি জাস্ট সিম্পল একটা ফাংশন দিচ্ছি। ধরো যে ম্যাক্সিমাম নামে একটা ফাংশন ডিফাইন করবা, প্যারামিটার হিসেবে 3টা সংখ্যা পাস করবা, ইফ এলস দিয়ে কিছু লজিক ইমপ্লিমেন্ট করবা যে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা যাতে খুঁজে বের করতে পারে, আর এখান থেকে রিটার্ন হবে হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বড়, ধরে নিলাম এ। বাসায় এটা ইমপ্লিমেন্ট করা ট্রাই করো যে 3টা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যাটা খুঁজে বের করবে আর কি। স্যার এত কষ্ট না করে ডাইরেক্ট ম্যাক্সিমাম কল দিয়ে ম্যাক্সিমাম। না ওটা তো করা যাবেই আর কি, এটা প্র্যাকটিসের জন্য দিলাম আর কি, মানে স্যার নিজেরা কোশ্চেনটা একটু আরেকবার স্যার। হ্যাঁ, আমি একটা ফাংশন ডিফাইন করব। আচ্ছা এটা নাম দিলাম ধরো যে বড়, বৃহত্তম। তাহলে 3টা সংখ্যা এটাতে প্যারামিটার আকারে পাস করব। এবার একটা লজিক অ্যাপ্লাই করব ইফ এলস দিয়ে, যে বের করার জন্য যে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা, ওই সংখ্যাটা আউটপুট আকারে রিটার্ন করব। মানে ম্যাক্সিমাম ফাংশনটা যেই কাজ করে ওই কাজটাই জাস্ট তোমরা ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করবে। ফাংশন জি স্যার, বুঝতে পারছি। প্র্যাকটিসের জন্য দিলাম আর কি, বাসায় একটু ট্রাই করো আর কি। স্যার এর আগে স্যার আমাদের একটা কাজ দেওয়া হয়েছিল, কাজটা মেবি স্যার করা হয় না স্যার, তার ভিতরে পোর্টালও স্যার ক্রিয়েট করা হয়নি। কি দিছিলাম মনে আছে? জি স্যার, ওই যে ফার্স্ট ক্লাসে একটা স্লাইড দেখে বলছিলেন যে এটা ওই যে কি যেন স্যার, মনে নাই স্যার। ও আচ্ছা, স্যার ওটা স্লাইড হচ্ছে তোমার থিওরির অ্যাসাইনমেন্ট, ওটা আমি দিব জি আর স্যার। কি, ক্রিয়েট করব। আমি ওটা হয়তো বা আজকেই মনে ক্রিয়েট করে দিব আর কি, স্যার ওটা কোশ্চেনটা থাকবে। একটু আরেকবার স্যার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা আমি ল্যাবের অংশটা শেষ করি, তারপর ওটা ওকে বলে দিচ্ছি আর কি আবার। স্যার আমাদের এই সিলেবাসটা কি স্যার, ল্যাবের যে একটা টেস্ট হবে না ওই ওই আচ্ছা পর্যন্ত? আচ্ছা, ওটাও আমি বলে দিচ্ছি, আগে আমাদের পড়াশোনাটা শেষ করে নিই আর কি। জি স্যার। লাস্ট যে জিনিসটা আমরা দেখব এটা হচ্ছে তোমার পাইথনে আমরা কোনো একটা সিস্টেমের লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করতে পারি আর কি। ইম্পোর্ট করার জন্য আমরা হচ্ছে ইম্পোর্ট কিওয়ার্ডটা ব্যবহার করি। এরপর আমাকে নর্মালি বলতে হয় হচ্ছে কোন প্যাকেজে লাইব্রেরিটা ইম্পোর্ট করতে চাচ্ছি, দেন ওই প্যাকেজের আন্ডারে যে মডিউলটা ইম্পোর্ট করতে চাচ্ছি, সবার লাস্টে হচ্ছে মডিউলের আন্ডারে যদি কোনো একটা ফাংশনকে ইম্পোর্ট করতে চাই। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সটা আর কি ইম্পোর্ট করার জন্য। তাহলে আমরা সিম্পল হিসাবে ম্যাথটাকে দেখাই।
আচ্ছা, ম্যাথ যে মডিউলটা রয়েছে এটা আসলে সিস্টেম প্যাকেজের ভিতরে রয়েছে। তাহলে সিস্টেম প্যাকেজের কোনো মডিউলকে ইম্পোর্ট করার জন্য প্যাকেজের নামটা লেখার প্রয়োজন পড়ে না। যদি এটা অন্য কোনো প্যাকেজে থাকতো, ধরো নাহিদ নামে একটা প্যাকেজে ছিল, তাহলে হচ্ছে ওটা নাহিদ ডট ম্যাথ এইভাবে লিখতে হতো। যেহেতু ম্যাথ হচ্ছে সিস্টেম প্যাকেজের আন্ডারে, আমাদের এটা আলাদাভাবে প্যাকেজ নেম লেখার দরকার নেই। তা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ম্যাথের সবকিছুকে ইম্পোর্ট করে ফেলতে পারি এইভাবে। অথবা আমরা যদি চাই যে ধরো ম্যাথের শুধু পাওয়ার ফাংশনটাকে ব্যবহার করব, তাহলে ফাংশনের নামটা এইভাবে বলে দিতে পারি। জিনিসটা কি ধরতে পেরেছো কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে আপাতত আমি ম্যাথই ইম্পোর্ট করলাম, যেহেতু আমরা ম্যাথের আন্ডারে কয়েকটা জিনিস ব্যবহার করব। নর্মালি হচ্ছে একটা মডিউলের আন্ডারে কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকে এবং কিছু ফাংশন থাকে আর কি, যাদেরকে আমরা ব্যবহার করতে পারি। ম্যাথও সিমিলার, আমাদের ম্যাথের একটা পপুলার কনস্ট্যান্ট হচ্ছে পাই, যেটা হচ্ছে আমাদের পাইয়ের ভ্যালুকে বের করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে কনস্ট্যান্টকে প্রিন্ট করার জন্য আমি জাস্ট হচ্ছে ম্যাথ ডট ওই কনস্ট্যান্টের নামটা লিখে দিলেই হবে। ফাংশনও আমরা সিমিলার ওয়েতে অ্যাক্সেস করি। আমাদেরকে প্রথমে মডিউলের নাম ডট হচ্ছে ফাংশনের নাম বলতে হবে। ধরো যে আমরা পাওয়ার ফাংশনটা ব্যবহার করতে চাচ্ছি, পাওয়ার ফাংশনে দুইটা প্যারামিটারের প্রোভাইড করা লাগে। যেমন ধরো আমি 2 টু দি পাওয়ার 3 লিখতে চাচ্ছি, তাহলে প্রথমে লিখবো বেজ 2 আর 2,3। তার পাওয়ার লিখবো 3। যেখানে ডকুমেন্টেশনে জিনিসটা বলা হয়েছে আর কি, x⁴y। তাহলে এটা আউটপুট আসবে 2 এর যে ভ্যালুটা আর কি। সিমিলার আমাদের আরেকটা ফাংশন ম্যাথের যেটা আমরা কমনলি ব্যবহার করি, সেটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন, এটাকে আমরা এসকিউআরটি বলি আর কি। আমি এর ভিতরে কোনো একটা ভ্যালু দিলে আমাকে তার স্কোয়ার রুট ভ্যালুটা বলে দিবে। আমি যদি রান করে দেখি, দেখা যাচ্ছে আমার কথার সাথে কাজের মিল পাওয়া যাচ্ছে। আউটপুট দেখে আমরা শিওর হলাম আর কি। তাহলে যে কোনো একটা মডিউলের ভিতর আমরা চাইলে তার কনস্ট্যান্ট অথবা তার ফাংশনগুলোকে এইভাবে হচ্ছে কল করে অ্যাক্সেস করতে পারি। স্যার এখানে পায়ের যে বড় ভ্যালুটা আসলো আমরা চাচ্ছি যে 3.1416 রাখতে, তাহলে স্যার জানি কিভাবে একটু কনভার্টিং করা লাগে? ওটা হচ্ছে তোমার ফ্লোর করতে হয় আর কি। এটা আমার এই মুহূর্তে জিনিসটা মনে নাই আর কি। আচ্ছা, আমি তোমাকে নেক্সট ক্লাসে একটু দেখাবো আর কি, দেখি এটা করা যায় আর কি। আমি ভুলে গেছি আর কি স্যার রাউন্ডিংটা। আমি স্যার ভুলে গেছি, লাস্ট সেমিস্টারে করছি। আচ্ছা, এই সেম কাজটা ধরো আমরা করতে চাচ্ছি যে দেখো এখানে প্রতিবার আমাকে ম্যাথ মডিউলের অবজেক্টের নামটা লেখা লাগতেছে। এটার একটা সিম্পল ওয়ে হতে পারে যে আমি এখানে অ্যাজ লিখলাম এম, দেন হচ্ছে এখানে বারবার এম লিখলাম। একটা ওয়ে হতে পারে। স্টিল বারবার এই অবজেক্টের নামটা লেখা একটু বদারসাম, ঠিক না? এই জিনিসটার একটা বিকল্প আছে, সেটা হচ্ছে আমরা সেম কাজটাই করতে পারি ফ্রম কিওয়ার্ড ব্যবহার করে। তাহলে ফ্রম এর পরে আগের মতই আমাদেরকে প্যাকেজের নাম দেন মডিউলের নাম লিখতে হবে। যেহেতু সিস্টেম প্যাকেজে আমরা এটা সরাসরি ম্যাথ লিখে দিতে পারি। এবার আমরা ইম্পোর্ট লিখে যদি কোনো পার্টিকুলার ফাংশনকে ইম্পোর্ট করতে চাই, এখানে ফাংশনের নামটা লিখতে পারি, অথবা যদি সবকিছুকে ইম্পোর্ট স্টার। করতে চাই স্টার্ট দিতে পারি। এটা করলে আমাদের যেটা সুবিধা হবে, আচ্ছা আমি এই অংশটাকে কমেন্ট করে দেই। এখানে তো কমেন্টের অপশন রাখা নেই, আচ্ছা ম্যানুয়ালি করে দিচ্ছি। আমরা এটা যেটা করতে পারি এখন হচ্ছে, আর আমাদের ওই অবজেক্টের নাম লেখার দরকার নেই, আমরা সরাসরি এখানে পাই লিখে দিতে পারি। তাহলে আমাকে পাইয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। সিমিলারলি আমরা পাওয়ার ফাংশনের ভিতর সরাসরি ভ্যালু পাস করে দিতে পারি। দেখো আমাদের আউটপুটে আসলে কোনো ধরনের চেঞ্জ আসেনি। জাস্ট এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে বারবার আমাকে এই অবজেক্টের নামটা লেখা লাগতেছে না আর কি। এই দুইটা ওয়ে, যে কোনো ওয়েতেই তুমি আসলে কোনো একটা সিস্টেম লাইব্রেরিকে ইম্পোর্ট করতে পারো আর কি, যেটা তোমাদের কাছে সুবিধার মনে হয়। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার।
আচ্ছা, আমরা মোটামুটি পাইথনের আমাদের যতটুকু রিভিউ করা দরকার আমাদের ওটা মোটামুটি হয়ে গিয়েছে আর কি। নেক্সট উইকে বৃহস্পতিবার দিন তোমাদের যে ক্লাসটা আছে আমি তোমাদের একটা পাইথনের উপর ইভালুয়েশন নিব আর কি। সিলেবাসটা থাকবে হচ্ছে আমরা ল্যাবে যতটুকু দেখেছি আর কি, প্রথম 3টা লেকচার আর কি, মানে আজকে পর্যন্ত যতটুকু দেখানো হলো আর কি। এর আগে 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস আর আজকে ক্লাসটা মিলে আর কি। সবার কি সিলেবাসটা ক্লিয়ার হয়েছে? স্যার জি স্যার। আরেকবার একটু বলুন। আচ্ছা, আমরা হচ্ছে একদম লেকচার 1 থেকে লেকচার 3 পর্যন্ত যতগুলো টপিক দেখিয়েছি এটার উপরে আর কি ইভালুয়েশনটা হবে আর কি। আমি তোমাদের 3টা বা 4টা প্রবলেম দিব আর কি, প্রবলেমগুলো তোমাদের হচ্ছে এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে সলভ করতে হবে আর কি স্যার নেক্সট ল্যাবে। নেক্সট ল্যাবে আর কি। আমি এই উইকে নিতাম, তোমাদের এই অংশটা যেহেতু কভার হয়নি আর কি, এই জন্য আর কি ডিলে করেছি আর কি। ওইটাই কি স্যার এক্সাম? না, ওইটা হচ্ছে একটা ইভালুয়েশন আর কি, ও আচ্ছা। ইভালুয়েশন আর কি, ওটার মার্কস আছে। আর ইনশাল্লাহ আমরা নেক্সট যেদিন ল্যাব পাবো আর কি সেদিন হচ্ছে তোমাদের 2টা অ্যালগোরিদমের কোড হচ্ছে ক্লাসে করে দেখাবো আর কি, বিএফএস আর ডিএফএস। আর ল্যাবের কোডটা কিভাবে সাবমিট করতে হবে আমি ইভালুয়েশনের দিন শুরুতে 10-15 মিনিট আর কি তোমাদের ওটা এক্সপ্লেন করে দিব আর কি। তাহলে সবাই একটু লেকচার 1 থেকে 3 পর্যন্ত রিভিউ করে নিও, এটার উপরে আর কি নেক্সট উইকে একটা ইভালুয়েশন হবে আর কি। সবার কি এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা। আর ওই থিওরি ইয়াটা আবার একটু তোমাদের এক্সপ্লেন করে দেই। আচ্ছা, ওটা মনে হয় আমরা ইয়া থেকে দেখাতে পারবো। এটা ছিল ইন্টেলিজেন্ট। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিব সেটা হচ্ছে 4টা এজেন্টের জন্য তোমাদের যে 6টা টাইপে এনভায়রনমেন্ট টাইপ রয়েছে তার ভ্যালুগুলো বলে দেওয়া আছে টেবিলে। আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে সাপোজ ধরো ওই সলিটিয়ারের অবজারভেবল প্রপার্টিটা ফুল বলা হয়েছে, দ্যাট মিনস এটা ফুলি অবজারভেবল এনভায়রনমেন্টের উদাহরণ। তোমাকে জাস্ট এক্সপ্লেন করে বলতে হবে যে কেন এটাকে ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট বলা হয়েছে। এই প্রতিটা এজেন্টের ক্ষেত্রে সেম আর কি, দ্যাট মিনস প্রতিটা এজেন্টের ক্ষেত্রে হচ্ছে 6টা করে এনভায়রনমেন্টের এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে আর কি। আর 4টা এজেন্ট আছে, দ্যাট মিনস 24টা এক্সপ্লেনেশন প্রোভাইড করতে হবে আর কি। এক্সপ্লেনেশন গুলো হবে 1 লাইন বা 2 লাইনের আর কি, মানে খুব ছোট করে বলবা যে কেন এটাকে এই এনভায়রনমেন্ট টাইপ বলা হয়েছে। আমার কাছে এটা সম্পর্কে কোশ্চেন করছিল Yes, যেন sir. কে, সুকান্ত না? স্যার জি আচ্ছা, স্যার। এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা তোমার? জি স্যার। আচ্ছা, আমি হয়তোবা আজকেই তোমাদের অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দিব আর কি, আর এটার টাইম ডেডলাইনটা থাকবে আর কি, ওই অনুযায়ী আমি দিব আর কি। জি স্যার, একটু ডেডলাইনটা বাড়াই দিন স্যার। ডেডলাইনটা জি, স্যার। বাড়ানোই থাকবে আর কি। কুইজ আছে তো Okay, স্যার, আবার মিড টার্ম সামনে এসে পড়লো। ও আচ্ছা, ভালো কথা মনে করছো আর কি। তোমাদের তো মনে হয় এখনো কুইজ নেওয়া হয়নি একটাও। না স্যার। জি না স্যার। জি স্যার আচ্ছা, একটা না। আচ্ছা, নেক্সট উইকে আমি একটা কুইজ নিব, সেই কুইজটা হচ্ছে তোমার এই টপিক 2 এর উপরে আর কি, ইন্টেলিজেন্ট এজেন্ট আর কি। আমি যদি ইয়া থেকে দেখাই, বিএসসি থেকে দেখাই, এটা হচ্ছে তোমার উইক 3 তে মনে হয়েছিল, যে উইক 3 এর যে লেকচার 2টা আছে এটার উপরে আর কি। একটু বলে দেই যে কুইজটা কি টাইপের হবে। কুইজটা হবে এমসিকিউ টাইপের আর কি। তোমার 10টা এমসিকিউ থাকবে। তোমার আমি হচ্ছে কুইজটা তোমাকে 2বার অ্যাটেম্প্ট নিতে দিব। 2টা অ্যাটেম্প্টের মধ্যে যেটা তোমার বেস্ট স্কোর সেটাই হচ্ছে তোমার কুইজের মার্কস হিসেবে কাউন্ট হবে আর কি। আর প্রতিটা অ্যাটেম্প্ট হচ্ছে 15 মিনিট সময় থাকবে, মানে 10টা এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমার কাছে 15 মিনিট সময় থাকবে। আর কুইজটা হচ্ছে টোটাল 4 ঘন্টার জন্য ওপেন থাকবে। স্যার এটা একটু কম হয়ে গেল না? 10টার জন্য 15 মিনিট। মানে এখানের যে এমসিকিউ এখানে আসলে মানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই আর কি, এটা 10টা 15 মিনিটে পারা যাবে। স্যার একটু এবারে বাড়াই Mathematical দিলে মিনিট স্যার। থাকবে। তারপরেও স্যার একটু বাড়ায় দিয়ে 25 মিনিট 25 মিনিট। তোমাকে 2টা অ্যাটেম্পটও দেওয়া হয়েছে আর কি, পারবা, কোনো সমস্যা হবে না আর কি। এটা আচ্ছা, অনেকেই তারপরও স্যার কুইজটা দিচ্ছে আর কি।
এটা পারবা আর কি, সমস্যা হবে না আশা করি। স্যার 20 মিনিট করে দেন স্যার। 20 মিনিট বেশি হয়ে যাবে। স্যার 2 10টা মিনিট করে একটা সেকেন্ড। না তো স্যার স্যার। হবে না স্যার, 20 মিনিট করে স্যার দেন। পারলে তো স্যার আমরা জি। 10 মিনিটই করে দিব স্যার। স্যার 20 মিনিট দিয়ে তুমি আসলে মানে যারা পারবে ওদের 10 মিনিটও লাগবে না আর কি, এইটুকু বলতে পারি আর কি। মানে খুব সহজ আর কি কুইজ। তারপর স্যার ফার্স্ট কুইজ স্যার। আমি বললাম তো মানে এটা মানে তোমরাই প্রথম দিচ্ছে এমন না আর কি, অন্যরাও দিছে তো এই জন্যই বললাম আর কি, যেটা সমস্যা হবে না আর কি। আর আমরা সেকেন্ড কুইজটা হয়তো বা পরে ফিজিক্যাল ক্লাস খুললে তারপরে নিব আর কি, মিডের পরে আর কি, ওইটার আবার প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে আর কি। তাহলে কুইজের জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? সিলেবাসটা কি এবং কি টাইপের কোশ্চেন হবে? জি স্যার। আচ্ছা, আমাদের এমনিতে আসলে থিওরিতে এক্সট্রা ক্লাস নাই আর কি, তোমরা এই সোমবারের ক্লাসটাও করো নাই আর কি, যেটা রবিবারের ক্লাসটা তোমরা সোমবার করতে চাইছিলে আর কি। তো এখন আসলে আমাকে একটা এক্সট্রা ক্লাস এমনিতেও প্রোভাইড করতে হবে আর কি, না হলে তোমাদের সিলেবাসটা শেষ করতে একটু টান পড়ে যাবে আর কি। আমাদের এমনিতে একটাই লেকচার বাকি আর কি, মানে ওই লেকচারটা একটু বড় আর কি, 2টা ক্লাসে কভার করা যাবে, সেক্ষেত্রে তোমাদের একটু চাপ পড়বে আর কি। আমি চাচ্ছি যে 3টা ক্লাসে একটু মানে রিল্যাক্স ওয়েতে আর কি কভার করতে আর কি। নেক্সট সোমবারে কি তোমরা একটা এক্সট্রা ক্লাস করতে পারবা? নেওয়া যায় স্যার, জি সোমবার স্যার, আমাদের কোনো ক্লাস সোমবারে থাকে না। জি অবশ্যই স্যার, স্যার। সোমবারে ক্লাস নেই স্যার কোনো। আচ্ছা, তাহলে নেক্সট রবিবার আর সোমবার এই 2 দিন হচ্ছে আমি 2টা এক্সট্রা মানে 2টা থিওরি ক্লাস নিব আর কি। রোববার তো এমনিতে আমাদের আছে, সোমবার দিন আর কি। আর কুইজটা আমি তোমাদের হচ্ছে তোমাদের উপর ছেড়ে দিলাম আর কি, নেক্সট উইকে যে কোনো একটা ফ্রি টাইমে আর কি কুইজটা তোমরা দিতে পারো আর কি, এটা সন্ধ্যার টাইমে হলেও প্রবলেম নাই। স্যার সন্ধ্যার ফ্রাইডে সময়ই বাদে বেটার স্যার, স্যার। ফ্রাইডে বাদে স্যার যে কোনো একদিন দিলে হবে। হ্যাঁ, মানে স্যার তোমরা নিজেদের 7টার ডিসকাস দিকে। করে হ্যাঁ 7টার সময় নিতে পারো, কোনো সমস্যা নেই আর কি। স্যার আমার মনে হয় আপনি দিয়ে দিলে ভালো হতো, কারণ এটা কেন সিলেক্ট তোমাদের কি করা মানে হবে না স্যার। না স্যার, এই সিলেট? নিয়ে স্যার যুক্ত হবে। আচ্ছা, তোমাদের ক্লাস কম কম থাকে কোন দিন এটা আমাকে বলো, তাহলে আমি বলে স্যার দিচ্ছি সোম আর কি। মঙ্গল আমাদের হলো অফ ডে। সোম মঙ্গল অফ ডে আর কি, তাহলে নেক্সট মঙ্গলবার দিন দিই 7টার সময়। জি স্যার, দেওয়া যায়। জি স্যার দেওয়া যায়। কারো কি কোনো আপত্তি আছে? না স্যার। বাকিরা কি ক্লাসে আছে? কোনো কথাবার্তা নাই, সারা শব্দ নাই? শুধু স্যার টাইমটা 15 মিনিটের জায়গায় 20 মিনিট করে দিন স্যার, তাহলেই 15 হবে। মিনিটই পারবা, সমস্যা নাই, দাও দেখো, দেখবা যে বলবা যে স্যার আসলে আরো কম টাইম হলেও পারতাম, সহজ পরীক্ষা নিচ্ছে আর কি। আর 2বার অ্যাটেম্প তো সমস্যা নেই, কোনো একটা যদি খারাপ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার দিলে যদি ওটা বেটার হয় তাহলে বেটারটাই কাউন্ট হবে আর কি। কোশ্চেন কি চেঞ্জ হয়ে যাবে নাকি স্যার হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন চেঞ্জ অ্যাটেম্পটে? হয়ে যাবে। স্যার 20 মিনিট দিয়ে দেন স্যার ফার্স্ট কুইজ স্যার। স্যার 20 মিনিট দিন স্যার। জি স্যার পারবা, 20। আমি বললাম তো পারবা, তোমরা না আগে না দাও। স্যার, তারপরেও স্যার 20 মিনিটই দেন স্যার। স্যার এটা একটা প্রেসার হয়ে যায় 10টা স্যার কোশ্চেন। একটা কথা বলি স্যার, কোশ্চেন হ্যাঁ, কি সবার সেম হবে নাকি স্যার আলাদা? কোশ্চেন মানে সবার ডিফারেন্টই থাকবে, এখন সবার তো আর একদম 100% ডিফারেন্ট থাকবে না, সেক্ষেত্রে অপশন গুলাও ওলট পালট থাকবে আর কি, এরকম আর কি। স্যার 20টা মিনিট করে দেন স্যার। জি পারবা স্যার। বললাম তো, দাও দিয়ে দেখো, দেখবো যে পারবা আর কি, সমস্যা হবে না। আচ্ছা, স্যার তাহলে আপাতত মঙ্গলবারই ডেট দিয়ে রাখলাম, গ্রুপে দেওয়ার পর যদি কারো কোনো প্রবলেম অ্যারেজ করে সেই ক্ষেত্রে হয়তো বা মানে পরে চিন্তা ভাবনা করবো আর কি, চেঞ্জ করার দরকার আছে কিনা আর কি। তাহলে নেক্সট মঙ্গলবার দিন তোমরা কুইজটা দিয়ে দাও, আর মিডের পরে ইনশাল্লাহ আরেকটা কুইজ নিব আর কি, যদি সময় থাকে আর কি, আশা করি থাকবে আর কি। তাহলে কি কি অ্যানাউন্সমেন্ট আছে আবার একটু বলে দিচ্ছি আর কি। নেক্সট সোমবার দিন একটা এক্সট্রা ক্লাস নিব তোমাদের থিওরি, আর মঙ্গলবার দিন হচ্ছে তোমাদের একটা কুইজ, আর নেক্সট বৃহস্পতিবার দিন আমাদের ল্যাবে যতটুকু পাইথন করানো হয়েছে তার উপর একটা ইভালুয়েশন হবে আর কি। ওকে স্যার। আজকে এমনিতে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো স্যার সাফা। আমি স্যার ল্যাবে 14 তারিখের অ্যাটেন্ডেন্সটা দিতে পারি না, একটু দিয়ে দিলে ভালো হতো।
আচ্ছা, টেলিগ্রামে আমাকে একটু লিখে দিও আর কি, তোমার রোলটা, ডেটটা, আর যে কোর্সেরটা মিস হয়েছে আর কি। ল্যাবের হলে 316 লিখে দিও আর কি, তাহলে হবে। স্যার পার্সোনালি নক দিব? পার্সোনালি দিলেও হবে বা গ্রুপে লিখলেও সমস্যা নেই, ওটা আপডেট করে নেব। পার্সোনালি দিলেই ভালো স্যার, গ্রুপে দিলে স্যার একজন আইডি লিখলে সবাই আইডি দেওয়া শুরু করে যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে না পারে। জি স্যার। আচ্ছা, পার্সোনালি দিও, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা আপাতত স্টপ করে দিচ্ছি আর কি।